হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব সম্প্রতি ওয়ান পিসের যে দ্বিতীয় সিজনটা বের হয়েছে সেটা খুব বেশি রিচ পায়নি, অনেকেই দেখেনি। তো ওয়ান পিসের যে ফার্স্ট সিজনটা সেটা কিন্তু আমরা সবগুলো এপিসোড এক ভিডিওতে আপলোড করেছিলাম, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এবং সিজন 1-এর সবগুলো এপিসোডের ভিডিও আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। এছাড়াও সিজন 2 যে বের হয়েছে, সিজন 2-রও কিন্তু সবগুলো এপিসোড আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, তোমরা দুই ভিডিওর মাধ্যমেই সিজন 1 সিজন 2 সম্পর্কে জানতে পারলে। এবং অনেকেই যারা আছে ওয়ান পিস দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি, হাইলি রেকমেন্ড করতে পারি, ভাই তুমি এই সিরিজটা দেখো, তুমি ওয়ান পিসের ফ্যান হয়ে যাবা। তো আমাদের একটা স্টোর রয়েছে, কাপড় চোপড়ের দোকান রয়েছে। তো আমি কাপড় চোপড়গুলোর অ্যাড দিচ্ছি, দেখো কোনোটা পছন্দ হয় কিনা, তাহলে তুমি অর্ডার করতে পারো। আর এই বিজ্ঞাপনের পরে আমরা মূল ভিডিওতে চলে যাবো, মানে সবগুলো এপিসোড একসাথে দেখবে। পেছনে ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা দেখতে পাচ্ছ আমি পরে রয়েছি, তোমরা যদি এই টি শার্টটা নিতে চাও, অসাধারণ একটা টি শার্ট লুফিডি মানকির, এটার দাম পড়বে মাত্র 450 টাকা। মাত্র 80 পিস রয়েছে, যেগুলো আমরা স্টক আউট করতে যাচ্ছি, এ কারণে এত অল্প দামে দিচ্ছি। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। তবে অর্ডারের আগে অবশ্যই তোমার এক্স্যাক্ট সাইজটা তুমি জেনে নেবে। এবং তারপর যখন ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে পুরো চেক দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। কারণ অনেক সময় ভুলে অন্য প্রোডাক্টও চলে যাবে, সাইজের তারতম্য হতে পারে, আবার কোনো সমস্যা হতেই পারে। তো ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর তোমার প্রোডাক্টটা নেবে, কারণ ওই প্রোডাক্ট তো আর আমি দেই না, বুঝতে পারছো, ভুল হতেই পারে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু আরও ড্রেস এবং দাম দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনোটা অর্ডার করতে পারো, আমি বিদায় নিচ্ছি। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে, জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে, আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ, নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে, এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায়, যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন, তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা বলতা দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি। ওয়ান পিসের সিজন 2-এ মোটামুটি 5টা কিন্তু আর্ক কভার করা হয়েছে, সেগুলো হচ্ছে লকডাউন আর্ক, যেখানে তোমরা ক্যাপ্টেন স্মোকারের সাথে ফাইট দেখতে পাবা আর গোল্ডি রোজারের মানে কাহিনী জানতে পারবা। তারপর হচ্ছে রিভার্স মাউন্টেন আর্ক, যেখানে তোমরা লাবুনের কাহিনী জানতে পারবা। তারপরে আছে উইস্কি পিক আর্ক, যেখানে তোমরা ওই যে মিস্টার 7 মিস্টার 3 মানে 12 কোয়ার্কারের কাহিনী সম্পর্কে জানতে পারবা। তারপর হচ্ছে লিটল গার্ডেন আর্ক, যেখানে তোমরা এলবাফের 2টা ফাইটারের ফাইট সম্পর্কে জানতে পারবা। এন্ড সবার শেষে আছে হচ্ছে ড্রাম আইসল্যান্ড আর্ক, যে আর্কে তোমরা চপারের কাহিনী জানতে পারবা, আর যে আর্কের মাধ্যমে চপার স্ট্র হেড ক্রুতে জয়েন করে। তো যাই হোক, এই 5টা আর্ক এই সিজন 2-তে কভার হবে। কাহিনীর শুরুতেই আমাদের শেলসটাউনের মেরিন বেসকে দেখানো হয়, সেখানে তখন ধ্বংসযজ্ঞ চলছিল, কারণ একদল পাইরেট সেখানে আক্রমণ করে দিয়েছিল। ঠিক তখনই সেখানে ভ্যালেন্টিনা নামের একটা মেয়ে চলে আসে, যে সেকেন্ডের মধ্যে সকল মেরিন সোলজারদেরকে মেরে ফেলে। আর এরপরে সেখানে চলে আসে তাদের আরেক
আরেক পার্টনার যার নাম হচ্ছে নিকো রবিন। বাকি মেরিন সোলজাররা যখন ফাইট করার জন্য রেডি হচ্ছিল ঠিক তখনই নিকো রবিন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তার হাতে কোনো অস্ত্র ছিল না, তাই সোলজাররা ভাবছিল যে তারা তাকে খুবই সহজে গুলি করে মেরে ফেলতে পারবে। কিন্তু এরপরে যেটা হয় সেটা দেখে এখানে থাকা সবাই শকড হয়ে যায়। সোলজারদের শরীর থেকে হঠাৎ করেই নিকো রবিনের অনেকগুলো হাত বের হতে শুরু করে, যেগুলো এই সোলজারদের উপরেই আক্রমণ করছিল। কেউই কিছু বুঝতে পারছিল না, এখানে থাকা সবার শরীর থেকেই এভাবে হাত বেরোচ্ছিল আর এই হাতগুলো তাদেরকেই মেরে ফেলছিল। এমনকি এই মেরিন সোলজারদের যে কমান্ডার ছিল তাকেও অন্য একটা সোলজার গুলি করে মেরে ফেলে, কারণ ওই সোলজারটাকে কন্ট্রোল করছিল নিকো রবিন। এরপরে রবিন তাদেরকে জিজ্ঞাসা করে যে মৃত বডিগুলোকে তারা কোথায় রেখেছে। যাই হোক, সেখানে গিয়ে তারা মিস্টার সেভেন নামের তাদের আরেক পার্টনারের বডিকে খুঁজে পায়। যে মারা গেছে কিনা এই ব্যাপারটা নিয়ে আমি শিওর না, কারণ সিরিজের মধ্যে সে তখনও মারা যায়নি। যাই হোক, এই মিস্টার সেভেনকে কিন্তু আমরা সিজন 1-এ দেখেছিলাম যে নিজের রূপ বদলাতে পারতো, আর জোরো তাকে মেরে তার এই অবস্থা করেছিল। রবিন সেই সোলজারকে জিজ্ঞাসা করে জোরো এখন কোথায়। সোলজার তখন তাকে জানায় যে জোরোকে তার ক্যাপ্টেন এসে ছাড়িয়ে নিয়ে গেছে আর তারা এখন গ্র্যান্ড লাইনের দিকে যাচ্ছে। রবিন তখন তাকে জিজ্ঞাসা করে তাদের ক্যাপ্টেন কে। সোলজার তখন একটা বাউন্টি পোস্টার দেখায়, আর এই বাউন্টি পোস্টারের ছবি ছিল মানকি ডি লুফির। আর লুফিকে এখানে দেখে নিকো রবিন এখানে হাসতে থাকে। এরপরে আমরা সানজি আর উসবকে দেখতে পাই। উসব তার নতুন একটা গ্যাজেট বানাচ্ছিল আর সানজি সবার জন্য খাবার তৈরি করছিল। উসব মরিচের গুঁড়ো দিয়ে নতুন টাইপের একটা গুলি বানানোর চেষ্টা করছিল। এর মধ্যেই জানা যায় যে তাদের জাহাজে থাকা খাবার আর ওষুধপত্র মোটামুটি শেষ হয়ে গেছে, তাই তাদেরকে এগুলো কিনতে হবে। তবে ঝামেলার ব্যাপারটা হচ্ছে স্ট্র হ্যাট ক্রুর সব টাকা থাকে নামির কাছে, তাই যে কোনো কিছু কিনতে হলে আগে নামিকে রাজি করাতে হবে। তাই তারা ঠিক করে যে তারা প্রথমে নামিকে একটু তেল দিয়ে তাকে রাজি করাবে। নামি তখন গ্র্যান্ড লাইনে যাওয়ার ম্যাপ স্টাডি করছিল। সানজি তখন তাকে অক্টোপাসের একটা স্পেশাল ডিশ বানিয়ে দেয়। নামি এটাকে মজা করে খেতে থাকে। কথার প্রসঙ্গে উসব যখন লকডাউনের কথা তোলে তখন সানজি বলে যে হ্যাঁ, আমাদের রেশন আর পানি শেষ হয়ে গেছে, অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে এগুলো কেনাকাটা করতে হবে। এই কথা শুনে নামি রাজি হয়ে যায় আর সবাইকেই নিজের পছন্দ মতো জিনিস কেনার পারমিশন দিয়ে দেয়। এদিকে এখন আমাদের জোরোকে দেখানো হয়। জোরো 400 কেজি ওজনের ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছিল। ভাই 400 কেজি ওজন, বুঝতেছো? এখানে আমরা জানতে পারি জোরো লকডাউন যাবে, কারণ সিজন 1-এ মিয়োকের সাথে ফাইট করার সময় জোরোর তলোয়ারগুলো ভেঙে গিয়েছিল, তাই তার এখন নতুন তলোয়ার দরকার। সবাই লকডাউনে যাওয়ার জন্য রেডি ছিল, তবে লুফি শুরুতে সেখানে যেতে চাইছিল না। লুফি বলে আমি প্রথমে গ্র্যান্ড লাইন গিয়ে ওয়ান পিস খুঁজে বের করব, তারপরে আমি লকডাউনে যাব। কিন্তু নামি যখন তাকে বুঝিয়ে বলে যে এই লকডাউনেই একসময় পাইরেট কিং গোল্ড রজারকে ফাঁসি দেওয়া হয়েছিল আর এখান থেকেই পাইরেটদের একটা নতুন এরা শুরু হয়েছিল, তখন লুফি অনেক বেশি খুশি হয়ে যায়। লুফি তখন বলে যে আমরা আগে এই লকডাউনেই যাব। মানে লুফি তো এই গোল্ডি রজারের অনেক বড় একটা ফ্যান, আর লুফি নিজেও তো কিং অফ দ্য পাইরেট হতে চায়। সো এই জায়গাটায় যাওয়া লুফির জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা ফ্ল্যাশব্যাকে সেই দিনটাকে দেখতে পাই যেদিনে গোল্ডি রজারকে ফাঁসি দেওয়ার জন্য বন্দি করে রাখা হয়েছিল। সেখানে মেরিনদের ভাইস অ্যাডমিরাল গার্পকে দেখানো হয়। গার্প এখানে গোল্ডি রজারের সাথে কথা বলতে আসে এবং তারা এখানে পুরাতন কথা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। গোল্ডি রজার এখানে গার্পকে জানায় যে তার একটা ছেলে আছে আর সে চায় গার্পি যেন তার ছেলেকে খুঁজে বের করে আর তার ছেলেকে যত্নে বড় করে তোলে। গোল্ডি রজার চায় না যে তার ছেলের ভাগ্যও যেন তার মতোই কঠিন হয়, আর এটাই ছিল গোল্ডি রজারের লাস্ট উইশ। গার্প প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে গার্প রাজি হয়ে যায়। আর রজার বিশ্বাস করতো যে তার মৃত্যু পাইরেট এরাকে ধ্বংস করবে না, তার মৃত্যুই নতুন একটা পাইরেট এরার শুরু করবে। এদিকে আমরা দেখতে পাই লুফি আর তার ক্রু মেম্বাররা পৌঁছে যায় লকডাউনে। নামি প্রথমেই সবাইকে অ্যালার্ট করে দেয় যে সবার উপরে যেহেতু বাউন্টি আছে তাই তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে আর তাদেরকে মেরিনদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। নামি সবাইকে শপিং করার জন্য টাকাও দিয়ে দেয়। জোরোকেও সে টাকা দেয়, কিন্তু সে জোরোকে বলে আমি তোমাকে যত টাকা দিয়েছি তার 3 গুণ তুমি আমাকে সুদে আসলে ফেরত দিবে। এর মধ্যেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ক্যাপ্টেন স্মোকারের সাথে। তার গাড়িটা ভাই জোস ছিল, এই গাড়িটা পানির মধ্যেও চলতে পারতো। সে একটা পাইরেটকে দড়ি দিয়ে বেঁধে টেনে হেসড়ে নিয়ে আসছিল। ক্যাপ্টেন স্মোকার সবাইকে সতর্ক করে দেয় আর বলে আজকে গোল্ডি রজারের ফাঁসির অ্যানিভার্সারি, তাই এখানে অনেক নতুন নতুন পাইরেটরা আসবে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে আর যত বেশি পাইরেটদের ধরা সম্ভব তত বেশি পাইরেটদেরকে ধরতে হবে। এদিকে নামি শপিং শেষ করে বিভিন্ন ম্যাপের বই দেখছিল আর উসব নিজের মুখ লুকানোর জন্য একটা অদ্ভুত চশমা কিনে নেয়। এই চশমার একটা বিশেষত্ব ছিল, এটা অনেকটা দূরবীনের মতো কাজ করতো। উসব তখন কায়ের কথা মনে করে আর কায়াকে টেলিফোনে মেসেজ পাঠাতে থাকে। আর উসব যে কত বড় একটা চাপাবাজ যেটা তো তোমরা সবাই জানো। অন্যদিকে জোরো একটা তলোয়ারের দোকান খুঁজছিল। ঠিক তখনই তাশিগি নামের একটা মেয়ের সাথে জোরোর ধাক্কা লাগে। এই মেয়েটা জোরোর তলোয়ার দেখার জন্য তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল। জোরো তাকে সাহায্য করে আর সেখান থেকে চলে যায়। এরপরে জোরো একটা তলোয়ারের দোকানে ঢোকে। এখানে ইস্ট ব্লুর সব ধরনের তলোয়ার পাওয়া যেত। জোরোর কাছে টাকা কম থাকার কারণে সে সস্তা তলোয়ারগুলো দেখতে থাকে। এই দোকানদারের নজর জোরোর কাছে থাকা তলোয়ারটার উপরে আটকে যায়। সে জোরোকে ভুলভাল বুঝিয়ে তার এই তলোয়ারটাকে কেনার চেষ্টা করতে থাকে। সে প্রথমে জোরোকে 2 লাখ বেরি বা 2 লাখ টাকা দিতে চায়, তারপর সে 7 লাখ টাকা দিতেও রাজি হয়ে যায়, কিন্তু জোরো এই তলোয়ারটা বেচতে চায় না। ঠিক তখনই সেখানে তাশিগি নামের সেই মেয়েটা চলে আসে আর এই মেয়েটা জোরোকে বলে আরে তোমার কাছে থাকা এই তলোয়ারটা তো অনেক রেয়ার একটা তলোয়ার আর এটা
অনেক বেশি দামি। আর এই তলোয়ারটার নাম হচ্ছে ওয়াডো ইচিমনজি। এই তলোয়ারটা ছিল জোরোর ছোটবেলার বন্ধু কুইনার। তাশিকি তখন জোরোকে বলে এই তলোয়ারটার বদলে তোমাকে যে কেউ কোটি টাকা দিতেও রাজি হয়ে যাবে। যাই হোক, এরপরে জোরো কোন তলোয়ারটা নিবে এটা নিয়ে এই মেয়েটার সাথে কথাবার্তা বলতে থাকে, আর এই মেয়েটা জোরোকে তলোয়ার চুজ করে দিতে থাকে। জোরো তখন সানডাই কিটেটসু নামের একটা তলোয়ার তুলে নেয়, কিন্তু মেয়েটা জানায় এই তলোয়ারটা তুমি নিতে পারবে না, কারণ এই তলোয়ারটা অনেক বেশি কাস্ট বা অভিশপ্ত, আর এই তলোয়ারটা যে ব্যবহার করে সেই খুবই বাজেভাবে মারা যায়, মানে অভিশপ্ত তলোয়ার আর কি। দোকানদারও জোরোকে এই তলোয়ারটা নিতে মানা করে, কারণ দোকানদার চায় না যে জোরোর মতো এত সাহসী একজন যোদ্ধা মারা যাক। কিন্তু ভাই জোরো আলাদা একটা লেভেলের মানুষ। জোরো বলে দেখা যাক কার শক্তি বেশি, আমার জেদের শক্তি বেশি নাকি এই তলোয়ারের অভিশাপের শক্তি বেশি। জোরো এই তলোয়ারটাকে আকাশের দিকে ছুঁড়ে মারে আর নিজের হাত সোজা করে দাঁড়িয়ে থাকে। এই তলোয়ারটা যদি ঘুরে জোরোর হাতের উপর পড়তো তাহলে জোরোর হাত একদম কেটে নেমে যেত। তবে দেখা যায় এই তলোয়ারটা জোরোর হাতের সাইড দিয়ে বেরিয়ে যায়, জোরোর হাতের কিছুই হয় না। তার মানে এই তলোয়ারটা জোরোকে পছন্দ করেছে। আর এই জিনিসটা দেখে দোকানদারও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, আর সে জোরোকে এই তলোয়ারটা একদম ফ্রিতে দিয়ে দেয়। এদিকে সানজি আর লুফি কেনাকাটা করছিল, সেখানে তারা এলিফ্যান্ট ফিশ নামের একটা ফিশ পায় যেটা সানজির অনেক পছন্দ হয়। তখন তারা এই মাছটাকে নিয়ে নেয়। এর মধ্যেই একটা চোর নামির ব্যাগ চুরি করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে নামি সবচেয়ে বড় চোর, চোরদের রানী। নামি তখন উল্টো এই চোরেরই পকেট কেটে নেয় এবং এই চোরের মানি ব্যাগটাকে চুরি করে ফেলে। এরপরে লুফি সবার থেকে আলাদা হয়ে যায় এবং যে মঞ্চে গোল্ডি রজারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মঞ্চটাকে দেখতে থাকে। এখন আমরা দেখতে পাই সেই চোরটা এখন লুফিকে টার্গেট করে এবং লুফির কাছে থাকা সবকিছু লুটে নেওয়ার জন্য লুফির বন্ধু সেজে সেই ফাঁসির মঞ্চের কাছে লুফিকে নিয়ে আসে। লুফি যখন ওই জায়গাটা দেখছিল ঠিক তখনই কেউ লুফির টুপিটা নিয়ে নেয়, আর এটা ছিল বাগির কাটা হাত। বাগি আর আলভিদা এখন একত্রিত হয়ে লুফির উপর প্রতিশোধ নিতে এসেছে। আলভিদার কথা হয়তো তোমাদের মনেই আছে, ওকে সিজন 1-এ তোমরা দেখছিলা। আলভিদা এখন সুবে সুবে নোমি নামের একটা ডেভিল ফ্রুট খেয়েছে। এই ফলের পাওয়ারের কারণে তার শরীর এখন অনেক বেশি পিচ্ছিল বা স্লিপারি হয়ে গেছে। লুফি তাকে একটা পাঞ্চ মারতে গেলে লুফির হাত পিছলে যায়। আলভিদা তখন লুফিকে মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়, আর এটার কারণে লুফি এখানে অজ্ঞান হয়ে যায়। লুফির যখন চোখ খোলে তখন লুফি দেখে তাকে সি স্টোন দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর এই সি স্টোনের শেকল একটা বিশেষ ধরনের শেকল, যে শেকলে কোনো ডেভিল ফ্রুটই কাজ করে না। তোমরা হয়তো জানো যে সমুদ্রের মধ্যে ডেভিল ফ্রুটের পাওয়ার কাজ করে না, আর এই সি স্টোন সমুদ্র থেকেই বানানো হয়, যে কারণে এই স্টোন দিয়ে তৈরি করা কোনো কিছুকেই ডেভিল ফ্রুট ইউজাররা বাইপাস করতে পারে না, বা এই স্টোনের কাছাকাছি আসার পর ডেভিল ফ্রুট ইউজারদের পাওয়ার একদম শেষ হয়ে যায়। মানে লুফিকে যেহেতু এখন এই শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে, তাই লুফি এখন জাস্ট একটা সাধারণ মানুষের মতো হয়ে গেছে যার কোনো পাওয়ার নেই, তাই সে চাইলেও নিজেকে মুক্ত করতে পারবে না। এদিকে ক্যাপ্টেন স্মোকারের কাছে কিছু মেরিন সোলজাররা এসে খবর দেয় যে ফাঁসির মঞ্চের কাছে বেশ কিছু পাইরেটদেরকে দেখা গেছে। খবর পাওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন স্মোকার সেদিকে যেতে থাকে। তখনই সেখানে তাসিগিও চলে আসে, সে আসলে একজন পিটি অফিসার। এরপর তারা দুজন একসাথে সেদিকে যেতে থাকে। এদিকে নামি আর উসব সেখানে পৌঁছে গিয়েছিল, তারা এখানে এসে কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে জোরো চলে আসে, আর জোরো নামিকে তার সব টাকা ফেরত দিয়ে দেয়। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। জোরো আসলে কোনো টাকা ছাড়াই এই তলোয়ারটাকে নিজের করে নিয়েছিল। জোরোর নতুন তলোয়ারটা কিন্তু আসলেই অস্থির। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও। কিছুক্ষণ পর সানজিও সেখানে চলে আসে। সানজি অলরেডি বাকি সব জিনিসপত্র শিপে পৌঁছে দিয়েছিল, আর ডিনারের জন্য সেই স্পেশাল এলিফ্যান্ট ফিশটাও নিয়ে এসেছিল। আকাশ দেখে এখানে নামের মনে হচ্ছিল খুবই তাড়াতাড়ি সেখানে বড় কোনো একটা ঝড় আসতে চলেছে, কিন্তু কথাটা হচ্ছে লুফি কোথায়। সবাই এখানে আসলেও লুফি এখন এখানে আসেনি। তবে তারা সবাই গেস করতে পারছিল যে তারা লুফিকে কোথায় খুঁজে পাবে, এই কারণে তারা সবাই লুফিকে খুঁজতে সেদিকেই যেতে থাকে। এদিকে বাগি আর আলভিদা মিলে লুফিকে একদম ফাঁসি দেওয়ার পজিশনে আটকে দেয়, মানে লুফিকে এখন তারা মেরে ফেলবে এরকম একটা অবস্থা। আলভিদা চিৎকার করে সবাইকে বলে লুফি তার জাহাজ ধ্বংস করে দিয়েছে, আর তার একজন গোলাম মানে কবিকে মুক্ত করে দিয়েছে, সেই সাথে তার অনেক বেশি ক্ষতিও করে দিয়েছে। আর লুফি যেহেতু নিজেকে ফিউচার পাইরেট কিং বলে দাবি করে, তাই তার এখন একটাই শাস্তি হতে পারে, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এখন বাগি যেহেতু একজন জোকার, তাই সে এখানে অনেক বেশি ড্রামা করছিল, সে এখানে ড্রামা করে অনেক বেশি টাইম ওয়েস্ট করছিল। ততক্ষণে এখানে জোরো আর বাকিরা চলে আসে। জোরো আর সানজি এখানে পৌঁছানোর সাথে সাথেই বাগি তার সাথীদেরকে বলে তাদের সামলে নিতে, আর সে নিজে লুফির দিকে এগিয়ে যেতে থাকে। আলভিদা তখন তার দলবল নিয়ে তাদের ক্রিউকে ঘিরে ফেলে, আর তাদের সাথে এখানে অনেক অস্থির একটা ফাইট করতে থাকে। নামি যখন আলভিদার উপরে অ্যাটাক করে তখন দেখা যায় আলভিদার উপরে কোনো ফিজিক্যাল অ্যাটাকই কাজ করছে না। অন্যদিকে জোরো তখন তার তলোয়ার দিয়ে সব এনিমিদেরকে সহজেই হারিয়ে দিচ্ছিল। তবে সেখানে জোরোর কিছু পুরাতন শত্রু ছিল যারা তার উপরে প্রতিশোধ নিতে চাইছিল। এদিকে সানজিও তখন তার পাওয়ারফুল লাঠি ব্যবহার করে সবাইকে হারিয়ে দিচ্ছিল। এখন আলভিদা যেহেতু একজন ডেভিল ফ্রুট ইউজার ছিল, তাই নামি তার সাথে পারছিল না। ঠিক তখনই সেখানে উসব চলে আসে, আর একটু আগে সে যে
অস্ত্র বানিয়েছিল মানে লাল মরিচের গুঁড়া, সেটাকে বোমের মতো ব্যবহার করে নামিকে ইশারা দেয়। নামি তখন সেই লাঠিটাকে দিয়ে এই বোমটা আলবিদার নাকের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই আলবিদা এখানে এমন জোরে একটা হাঁচি দেয় যে সে নিজেই উড়ে অনেক পেছনে চলে যায়। উপর থেকে ক্যাপ্টেন স্মোকার আর বাকিরা এই সবকিছু দেখছিল। স্মোকার তখন তার সোলজারদেরকে বলে এই পাইরেটদেরকে নিজেদের মধ্যে মারামারি করে আগে শেষ হতে দাও, তারপরে আমরা অ্যাকশন নিব। তখনই সেখানে তাসেগি খেয়াল করে যে এই জোরো আসলে এই পাইরেটদেরই একজন। এদিকে বাগি এখন লুফিকে ঠিক সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে গোল্ডি রজারকে মেরে ফেলা হয়েছিল। সিস্টনের তৈরি শিকলের কারণে লুফি এখানে তার পাওয়ার ব্যবহার করতে পারছিল না। বাগি তখন লুফিকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করে। লুফি তখন তার সেই আইকনিক ডায়লগটা বলে, আমি মানকি ডি লুফি, আমি ওয়ান পিস খুঁজে বের করব আর আমি পাইরেটদের রাজা হব। এই কথাটা শুনে এখানে সবাই অবাক হয়ে যায়। লুফি কিন্তু মরার এই আগ মুহূর্তেও এখানে হাসছিল। বাগি যখন তার মাথা একদম কেটে ফেলতে নিবে, লুফি তখন হাসি মুখে তাদের সবাইকে বিদায় জানায়। লুফি খুবই সহজে নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল। এই হাসি দেখে ক্যাপ্টেন স্মোকারের গোল্ডি রজারের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে একটা বজ্রপাত বাগির উপর এসে পড়ে আর এই জায়গাটা একদম ধ্বংস হয়ে যায়। লুফি এখানে একদম অলৌকিকভাবে বেঁচে যায়। এখন আমরা দেখতে পাই যে চোরটা লুফির জিনিস চুরি করতে চাইছিল সেই চোরটা এখন লুফিকে তার টুপিটা ফেরত দেয়। এরপরে লুফি, নামি আর সানজি মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ক্যাপ্টেন স্মোকার তার দলবল নিয়ে সেখানে চলে আসে। এই চোরটা তখন এখানে আসে আর তাদেরকে পালানোর জন্য সাহায্য করে। সে সবাইকেই আলাদা আলাদা পথ দেখিয়ে দেয়। জোরো, সানজি আর লুফি যখন পালাচ্ছিল তখনই তাদের সামনে তাসেগি চলে আসে। জোরো বাকিদের চলে যেতে বলে আর বলে সে একাই এটাকে সামলে নিবে। তাসেগি বলে যে সে জানতো যে এটা পাইরেট হান্টার জোরো, তবে জোরো যে এখন পাইরেটদের সাথে মিশে গেছে এটা সে জানতো না। সে জোরোর সাথে ফাইট করে জোরোর তলোয়ার ওয়াডো ইচিমনজিটা নিয়ে নিতে চাইছিল, তবে জোরোকে তো হারানো এত বেশি সহজ না। এখানে জোরো আর তাসেগির মধ্যে মোটামুটি ছোটখাটো একটা ফাইট হতে থাকে। অন্যদিকে লুফি আর সানজির সামনে এবার চলে আসে ক্যাপ্টেন স্মোকার। সানজি তখন ক্যাপ্টেন স্মোকারকে অনেক জোরে একটা লাথি মারে, তবে অবাক করার বিষয়টা হচ্ছে তার শরীর তখন পুরো ধোঁয়াতে পরিণত হয়। তারা তখন বুঝে যায় যে ক্যাপ্টেন স্মোকার আসলে একজন ডেভিল ফ্রুট ইউজার। লুফি তখন তার গাম পিস্তল দিয়ে ক্যাপ্টেন স্মোকারের উপরে আক্রমণ করে, তবে লুফির এই অ্যাটাকটা ক্যাপ্টেন স্মোকারের শরীরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছিল। লুফি ক্যাপ্টেন স্মোকারকে একদমই আঘাত করতে পারছিল না। ক্যাপ্টেন স্মোকার তখন তার এই পাওয়ার ব্যবহার করে সানজি আর লুফিকে অনেক বাজেভাবে মারতে থাকে। সে লুফির গলা টিপে ধরে আর লুফির মুখের মধ্যে সে ধোঁয়া ঢুকিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা রহস্যময় লোক আসে যে অনেকক্ষণ ধরেই তাদের উপরে নজর রাখছিল। স্মোকার তাকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। স্মোকার তখন তাকে বলে, তুমি তো ওয়ার্ল্ড গভর্নমেন্টের সবচেয়ে ওয়ান্টেড একটা মানুষ, তোমাকে তো খুঁজে পেলেই মেরে ফেলা হবে। এই লোকটা তখন ক্যাপ্টেন স্মোকারকে বলে, অনেক হয়েছে, এখন আর না। এরপরে এখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে আর ক্যাপ্টেন স্মোকার সেখান থেকে ছিটকে যায় আর তারা সবাই সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তবে তোমাদের একটা স্পয়লার দেই, লুফিকে যখন বাগি মেরে ফেলছিল তখন যে একটা বিদ্যুৎ এসে লুফিকে বাঁচিয়েছিল সেই বিদ্যুৎটা আসলে এই লোকটাই দিয়েছিল, আর এই লোকটার নাম হচ্ছে ড্রাগন, আর এই লোকটা হচ্ছে লুফির বাবা। এরপর তারা সবাই কোনো রকমে তাদের জাহাজে ফিরে আসে। লুফি কিন্তু তখনও জানতো না যে লোকটা তাকে বাঁচিয়েছে সেই লোকটা আসলে কে। এখন আমরা নিকো রবিনকে দেখতে পাই। সে এখন তাসেগির সাথে দেখা করে আর তাকে একটা কার্ড দেয়। নিকো রবিন চায় তাসেগি যেন মেরিন ছেড়ে তাদের সাথে জয়েন দেয়। এদিকে ক্যাপ্টেন স্মোকার তখন জানায় যে সে কেন পাইরেটদেরকে এত বেশি ঘৃণা করে। যাই হোক, সে তখন বলে সে যখন ছোট ছিল তখন সে গোল্ডি রজারের মধ্যে যে হাসিটাকে দেখেছিল সে ঠিক ওই একই হাসি আজকে লুফির মধ্যেও দেখেছে। ক্যাপ্টেন স্মোকার এখানে ঠিক করে সে যেভাবেই হোক না কেন লুফিকে থামাবে, সে লুফিকে আর কিছুই করতে দিবে না। পরের দিন সকালে স্ট্র হেড ক্রু রওনা দেয় গ্র্যান্ড লাইনের দিকে। তারা রিভার্স মাউন্টেনের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছে। সামনে এখন অনেক বড় একটা বিপদ, তবে লুফি এখন ফুল জোশে ছিল। লুফি তখন চিৎকার করে বলে, আমাদেরকে কেউই হারাতে পারবে না। আর এখানেই ওয়ান পিসের লাইভ অ্যাকশনের সিজন 2 এর প্রথম এপিসোড শেষ হয়ে যায়। 2 নম্বর এপিসোডটা ঠিক সেই জায়গাতেই শুরু হয় যেখানে 1 নম্বর এপিসোড শেষ হয়েছিল। লুফি তার ক্রু মেম্বারদেরকে নিয়ে গ্র্যান্ড লাইনের দিকে রওনা দিয়েছে। তারা এখন রিভার্স মাউন্টেনের একদম কাছাকাছি পৌঁছে গেছে, আর এই রিভার্স মাউন্টেনই হলো গ্র্যান্ড লাইনে ঢোকার আসল রাস্তা। নামি সবাইকে বুঝিয়ে বলে যে পাহাড়ের উপর দিয়ে জাহাজ নিয়ে যাওয়াটা শুনতে অসম্ভব মনে হলেও এটাই গ্র্যান্ড লাইনে যাওয়ার একমাত্র পথ। এখানে 4টা আলাদা আলাদা সাগরের পানি একসাথে এসে মেশে, যার ফলে প্রচন্ড স্রোত জাহাজকে পাহাড়ের উপর দিকে ঠেলে দেয়। মানে নর্মালি স্রোত পাহাড়ের উপর থেকে নিচে নামলেও এই রিভার্স মাউন্টেনে স্রোত পাহাড়ের নিচ থেকে উপরের দিকে ওঠে, মানে গ্র্যাভিটি উল্টো কাজ করে। তবে একবার পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেলে গ্র্যাভিটি আবারও ঠিক হয়ে যায় আর জাহাজ ফুল স্পিডে নিচের দিকে নামতে থাকে। অনেক পাইরেট এই গ্র্যান্ড লাইনে পৌঁছানোর সাথে সাথেই এখানেই মারা যায়। লুফি আর সানজির নামির উপরে অনেক বেশি বিশ্বাস ছিল। যদিও নামি প্রথমবার এখানে যাচ্ছে, তারপরেও লুফি জানিয়ে দেয় যে এখন আমাদের পেছনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আমাদেরকে সামনে এগোতেই হবে। এই পাহাড়ের চারপাশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, স্রোত অনেক বেশি ছিল, এ কারণে আশেপাশে অনেক বেশি জাহাজের ভাঙা টুকরো ভেসে ভেসে বেড়াচ্ছিল। এই রাস্তাটা অনেক বেশি সরু ছিল, এ কারণে এই রাস্তা দিয়ে জাহাজকে কন্ট্রোল করা আসলে অনেক কঠিন ছিল। একসময় এই জাহাজের স্টিয়ারিংটা ভেঙে যায়, এই কারণে জাহাজটাকে একদমই কন্ট্রোল করা যাচ্ছিল না। জাহাজের সামনে একটা পাথর ছিল, জাহাজটা এই পাথরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যেত। তবে তখনই লুফি তার হাতকে অনেক বড় করে আর সামনে থাকা একটা পাথরকে ধরে অনেক কষ্টে এই
জাহাজের দিককে ঘুরিয়ে দেয়, যে কারণে এবারের মতো এই জাহাজটা এই পাথরের সাথে লেগে ধ্বংস হয় না। এভাবেই তারা এই পাথরের চূড়ায় পৌঁছে যায়। পাহাড়ের একদম উপর থেকে যখন তারা নিচের দিকে নামছিল তখন তারা নিচে অদ্ভুত ধরনের একটা গর্জন শুনতে পায়। সামনে নিচের দিকে তাকিয়ে তারা অনেক বড় নীল রঙের পাহাড়ের মতো কিছু একটা দেখতে পায়। তবে এটা আসলে কোনো পাহাড় ছিল না, এটা ছিল বিশাল বড় একটা তিমি মাছ। আর এই তিমি মাছটার নাম ছিল লাবুন। লাবুন তখন তাদের সামনে হা করেছিল, আর এই জাহাজটাকে এখন থামানোর আর কোনো উপায় ছিল না। অর্থাৎ এই জাহাজটা এখন সরাসরি লাবুনের মুখের মধ্যে ঢুকে যাবে। লুফি তখন এই জাহাজ থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। তবে লুফি বাইরে যেতে পারলেও বাকিরা বাইরে যেতে পারে না। বাকি সবাই এই জাহাজ সমেত এই তিমি মাছের পেটের মধ্যে চলে যায়। বাইরে পাহাড়ের উপরে যখন লুফির জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় লাবুন নামের এই তিমি মাছটা নিজের মাথা দেয়ালে অনেক জোরে জোরে আঘাত করছে, মানে রেড লাইনের নিজের মাথা অনেক জোরে জোরে আঘাত করছে। লুফি চিৎকার করে এখানে তার বন্ধুদেরকে ফেরত চাইছিল এবং সে এই তিমি মাছটাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জও দিচ্ছিল। তবে লুফি যেহেতু সাঁতার জানতো না তাই সে নিচে নেমে এই লাবুনের সাথে ফাইট করতে পারছিল না। ঠিক তখনই এখানে একজন বৃদ্ধ মানুষ চলে আসে, আর এই বৃদ্ধ মানুষটার নাম হচ্ছে ক্রোকাস। সে একটা বিশাল ইনজেকশন দিয়ে লাবুনকে অ্যানেস্থেসিয়া দেয়, যে কারণে লাবুন এখন শান্ত হয়ে যায়। ক্রোকাস জানায় সে এই লাইট হাউসটি দেখাশোনা করে। সে লুফিকে বলে যে তোমার বন্ধুরা হয়তো আর বেঁচে নেই। তবে লুফি এটা মেনে নিতে চাইছিল না। লুফি তাকে জিজ্ঞাসা করে লাবুন এরকমটা কেন করছে। ক্রোকাস বলে লাবুন এই দেয়ালটা ভেঙে দেয়ালের ওপারে যেতে চাইছে, আর তাকে শান্ত রাখতে আমি নিয়মিত তাকে এই ঘুমের ওষুধ দেই। এদিকে লকডাউনে ক্যাপ্টেন স্মোকার আর তাশেগি গ্র্যান্ড লাইনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তখনই সেখানে ভাইস অ্যাডমিরাল গার্প চলে আসে। তার সাথে এখানে কবি আর হেলমে পৌঁছিল। ক্যাপ্টেন স্মোকার এখানে গার্পের সামনে লুফিকে ধরার ব্যাপারে বলছিল এবং সে বলে আমি লুফির মুখে ঠিক সেই হাসিটাই দেখেছি যে হাসিটা গোল্ডি রজারের মুখে আমি দেখেছিলাম। এখানে গার্পের কথায় আমরা একটা জিনিস জানতে পারি, গার্প হচ্ছে লুফির দাদা, অর্থাৎ লুফি হচ্ছে গার্পের নাতি। মানে লুফির দাদা একজন মেরিন হলেও লুফি হচ্ছে একটা পাইরেট। গার্প এখানে লুফিদেরকে ধরা নিয়ে বেশি মাথা ঘামাতে নিষেধ করে, কারণ গ্র্যান্ড লাইন অনেক বিপজ্জনক একটা জায়গা। সে বলে লুফি এই গ্র্যান্ড লাইনে টিকে থাকতে পারবে না, গ্র্যান্ড লাইনে গেলে লুফি এমনি মারা যাবে। সে ক্যাপ্টেন স্মোকারকে আলাবাস্তায় নিখোঁজ হওয়া রানী আর বারাক অর্কার নামের একটা গোপন সংগঠনের ব্যাপারে খুঁজতে বলে। আর এই ব্যারাক অর্কার বা এই সংগঠনের লিডার হচ্ছে মিস্টার জিরো। গার্প এখানে তাকে গ্র্যান্ড লাইনে যাওয়ার পারমিশন দেয় যেন সে এই গোপন সংগঠনের ব্যাপারে খবর নিতে পারে আর তাদেরকে ধরতে পারে। এদিকে তিমি মাছের পেটের মধ্যে নামি, জোরো, সানজি আর উসোপ সবাই জীবিত ছিল। তারা এই জাহাজটাকে ঠিক করার চেষ্টা করছিল। সানজি আর উসোপ প্রয়োজনীয় জিনিস খুঁজতে গিয়ে একটা অদ্ভুত মানুষের দেখা পায় যে মরে যাওয়া মানুষের অভিনয় করছিল, আর তার নাম ছিল মিস্টার নাইন। সেও কিন্তু এই ব্যারাক ওয়ার্কারের সাথে কানেক্টেড ছিল। সে তখন হঠাৎ করে একটা মেটালের ব্যাট দিয়ে তাদের উপরে আক্রমণ করে এই জাহাজটা কেড়ে নিতে যায়। তবে সানজি এখানে খুবই সহজে তাকে হারিয়ে দেয়। এদিকে তখন নামের কম্পাস ঠিকমতো কাজ করছিল না। তখনই সেখানে জোরো চলে আসে। সে বিশাল একটা লাঠি বানিয়েছিল যেন সে লাবুনের শরীরে সুড়সুড়ি দিয়ে তাকে বমি করাতে পারে, আর বমির সাথে সে যেন এই জাহাজ থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। ঠিক তখনই সেখানে মিস্টার ওয়েন্সডে নামের একটা মেয়ে চলে আসে। সে নামির সাথে ফাইট করে নামিকে জিম্মি করে নেয়। সেও কিন্তু এই জাহাজটাকে দখল করতে চাইছিল। এখন আমরা বাইরে লুফিকে দেখতে পাই। ক্রোকাস এখানে লুফিকে লাবুনের ইতিহাস সম্পর্কে বলে। অনেক বছর আগে একদল পাইরেট যাদের নাম ছিল রাম্বল পাইরেট, তারা লাবুনকে এখানে নিয়ে এসেছিল। তখন লাবুন অনেক বেশি ছোট ছিল, তবে লাবুনকে নিয়ে গ্র্যান্ড লাইন যাওয়া সম্ভব ছিল না। এই কারণে তারা লাবুনকে এখানে রেখে চলে যায়। তবে তারা লাবুনকে কথা দিয়েছিল যে তারা একদিন অবশ্যই লাবুনের কাছে ফিরে আসবে। তবে বহু বছর পেরিয়ে গেলেও তারা লাবুনের কাছে ফিরে আসেনি। লাবুন এখনো তাদের জন্য অপেক্ষা করছে। লাবুন ভাবে তার বন্ধুরা হয়তো এই দেয়ালের ওই পারে আছে, তাই লাবুন প্রতিনিয়ত এই দেয়ালটাকে নিচের মাথা দিয়ে ভাঙার চেষ্টা করে। লুফি তখন বলে তুমি রাম্বল পাইরেটদের কথা বলছো? আমি যখন ছোট ছিলাম তখন আমি রাম্বল পাইরেটদের গান শুনতাম। ক্রোকাস তখন বলে আমি লাবুনকে শান্ত রাখতে প্রতিদিন আমি লাবুনের উপর এই ওষুধটা দিলেও লাবুনের শরীরে এখন এই ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছে। এই তিমি মাছটা যখন তার মাথা দিয়ে এই দেয়ালে জোরে জোরে আঘাত করছিল তখন তিমি মাছের পেটের মধ্যে অনেক জোরে জোরে ভূমিকম্প হচ্ছিল। এই ভূমিকম্পের কারণে উসোপ এই জাহাজ থেকে নিচে এই তিমি মাছের পেটের অ্যাসিডের মধ্যে পড়ে যেতে নিচ্ছিল। সবাই মিলে উসোপকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে উসোপ যখন অলমোস্ট পড়ে যাবে তখনই মিস ওয়েন্সডে সেখানে চলে আসে আর উসোপকে বাঁচিয়ে নেয়। যাই হোক, এখন আমরা বাইরে লুফিকে দেখতে পাই। লুফি এখন লাবুনের সেই পুরাতন বন্ধুদের গান গাইতে থাকে, যে গানটার নাম হচ্ছে বিনস সেক। এই গানটা তোমরা অবশ্যই শুনেছো, ওই যে ইয়ো হো হো ইয়ো হো হো হো, মানে এই গানটা আর কি। সরি, আমি মানে এই গানটা বলতে পারি না আর কি। যাই হোক, লুফির মুখে এই গানটা শুনে লাবুন এখানে অনেক বেশি শান্ত হয়ে যায়, কারণ এই গানটা লাবুন ছোটবেলায় অনেক শুনতো, আর ওই রাম্বল পাইরেট এই গানটাই লাবুনকে শোনাতো। লুফির গান শুনে যখন লাবুন শান্ত হয়ে যায় তখন লুফি লাবুনকে বুঝায় যে তার বন্ধুরা আবারও ফিরে আসবে, তাই লাবুন যেন এখন আপাতত তার বন্ধুদেরকে মুক্ত করে দেয়। লুফির কথা শুনে এই তিমি মাছটা তার মুখ খোলে আর তার সব বন্ধুরা নিরাপদে বাইরে বেরিয়ে আসে। ক্রোকাস এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। উসোপ তখন ক্রোকাসের লাইট হাউসের সেই ভাঙা দরজাটাকেও ঠিক করে দেয়। গ্র্যান্ড লাইনে যেহেতু সাধারণ কম্পাস কাজ করে না, তাই ক্রোকাস নামিকে একটা লক পোস্ট দেয়। এই লক পোস্টটা গ্র্যান্ড লাইনে ভালো মতোই কাজ করে। এই জায়গাটা থেকে চলে যাওয়ার আগে লুফি এই তিমি মাছটার মাথায় তার পাইলটের লোগোটা এঁকে দেয় এবং বলে এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের চিহ্ন। তুমি দেয়ালে আর মাথা ঠুকবে না। আমি পুরো গ্র্যান্ড লাইন ঘুরে আবার
আবারও তোমার কাছে ফিরে আসবো আর তোমার সাথে ফাইট করব। লুফির এই কথা শুনে লাবণ এখানে শান্ত হয়ে যায়। একদম শেষ দিনে আমরা কবি আর তাসিগির মধ্যে কথোপকথন দেখতে পাই। কবি তাকে নিজের স্বপ্ন পূরণের কথা বলে অনুপ্রেরণা দেয়। তাসিগি এতদিন পর্যন্ত শুধুমাত্র অর্ডার ফলো করত, সে নিজের স্বপ্নের ব্যাপারে একদমই ভাবতো না। তাসিগির স্বপ্ন ছিল যত লেজেন্ডারি তলোয়ার আছে এই তলোয়ারগুলোকে সে উদ্ধার করবে আর এটা খেয়াল রাখবে যেন এই তলোয়ারগুলো খারাপ কোনো মানুষের হাতে না যায়। এখন ক্যাপ্টেন স্মোকার তাসিগিকে নিয়ে গ্র্যান্ড লাইনে যেতে রাজি হচ্ছিল না, তবে তাসিগি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে ক্যাপ্টেন স্মোকারের সাথে গ্র্যান্ড লাইনে যাবে। যাই হোক, তাসিগির জোরাজুরিতে ক্যাপ্টেন স্মোকার রাজি হয়ে যায়। এখন এপিসোডের শেষে আমরা দেখতে পাই লুফি এবং তার ক্রু মেম্বাররা গ্র্যান্ড লাইনে পৌঁছে গেছে আর তারা গ্র্যান্ড লাইনের প্রথম দ্বীপের দিকে রওনা দিয়ে দিয়েছে। আর এখানেই 2 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এখন আমরা 3 নম্বর এপিসোড শুরু করছি। 3 নম্বর এপিসোডের শুরুতেই আমরা জোরোকে দেখতে পাই। জোরো এখানে তার তলোয়ার দিয়ে প্র্যাকটিস করছিল। সে মনে মনে মিহককে কল্পনা করছিল। মিহক তাকে অপমান করেছিল, মানে মিহকের কাছে তো সে ফাইটে হেরে গিয়েছিল। জোরো মিহকের উপরে তার নতুন নতুন টেকনিক দিয়ে আক্রমণ করছিল এবং মিহককে হারিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কল্পনাতেও জোরো মিহককে হারাতে পারছিল না। মিহক জাস্ট একটা ছোট ছুরি দিয়েই জোরোকে বারবার হারিয়ে দিচ্ছিল। এদিকে উসব তখন মাছ ধরছিল এবং তার বড়শিতে অনেক বড় কিছু একটা আটকে গেছে ভেবে জোরো তাকে সাহায্য করতে আসে, কিন্তু দেখা যায় এটা আসলে ছোট্ট একটা মাছ ছিল, এটা কোনো বড় মাছ ছিল না। এদিকে সানজি রান্না করছিল। নামি তখন ভেজা অবস্থায় এই জায়গাটাতে আসে। জানা যায় গ্র্যান্ড লাইনে আবহাওয়া কখন কিরকম হবে তা কেউই বলতে পারে না, হঠাৎ করে এখানকার আবহাওয়া বদলে যেতে পারে। সানজি আর জোরোর মধ্যে এখানে বরাবরের মতো আবারও ফাইট বা চ্যালেঞ্জ টাইপের জিনিসপাতি হতে থাকে, মানে ঝগড়া হতে থাকে আর কি। হঠাৎ করে বাইরে তুষারপাত শুরু হলে সানজি আর উসব স্নোম্যান বানাবে বলে বাইরে চলে যায়। বন্দী হয়ে থাকা মিস্টার নাইন এখানে জোরোকে উস্কানি দিতে থাকে। সে বলে, তুমি যদি আমাকে খুলে দাও তাহলে আমি তোমাদের সবাইকেই মেরে ফেলবো। জোরো তখন বলে, তুমি তো সানজির কাছেই হেরে গেছো আর আমি তো তোমাদের মিস্টার সেভেনকেও হারিয়ে দিয়েছিলাম, তুমি আর কি। এদিকে লুফি মিস ওয়েন্সডের সামনে আসে এবং তার সামনে বসে সানজির রান্না করা ডিশ খেতে থাকে। লুফি মিস ওয়েন্সডের হাতের বাঁধন খুলে দেয় এবং বলে, আমার মন বলছে এই মেয়ে আমাদের কোনো ক্ষতি করবে না। যখন তারা গ্র্যান্ড লাইনের প্রথম দ্বীপ ক্যাকটাস আইল্যান্ডে পৌঁছায়, মিস ওয়েন্সডে আর মিস্টার নাইন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তারা পালিয়ে গেছে দেখে লুফি আর বাকিরা কিছুটা স্বস্তি পায় যে তাদের ঘাড় থেকে আপদ নামলো। এই দ্বীপটাতে নামার পর তারা দেখতে পায় মানুষরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ করেই এই গ্রামের সবাই তাদেরকে অনেক বেশি চিয়ার আপ করতে থাকে। শহরের মেয়র ইগারাম তখন সেখানে এসে লুফিকে জড়িয়ে ধরে। সে জানায় তারা পাইরেটদেরকে স্বাগত জানায়, কারণ পাইরেটরা এখানে এসে তাদেরকে অনেক বীরত্বের গল্প শোনায়। যেহেতু এটা গ্র্যান্ড লাইনের প্রথম দ্বীপ, তাই স্বাভাবিকভাবে এখানে পাইরেটরা আসবে এবং পাইরেটরা ফাইট করবে। পাইরেটরা যেন এখানে ফাইট না করে এজন্যই সে মূলত সবাইকে এভাবে স্বাগত জানায়। তাদের লক পোস্ট চার্জ হতে এখনো সকাল পর্যন্ত সময় লাগবে, তাই তারা রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। শহরে এখন সবকিছুই হাসি খুশির মধ্যে চলছিল। উসব তার সাহসিকতার গল্প বা চাপাভাজি এই শহরের সবাইকে শোনাচ্ছিল। নামি এখানে একটা নানের সাথে ড্রিঙ্কসের চ্যালেঞ্জ করে আর অনেক টাকা বাজি ধরে, আর নামি এই বাজিটা খুবই সহজে জিতেও যায়। জোরো ফ্রিতে এখানে অনেক বেশি ড্রিঙ্কস পাচ্ছিল আর সানজি তো মেয়েদের পিছনে ঘুরতে ব্যস্ত ছিল। একটা মেয়ে সানজি আর উসবকে তাদের সাথে ইনভাইট করে। লুফি একটি বেকারি শপে বসে ইচ্ছামতো খাবার খাচ্ছিল। মেয়র ইগারাম লুফিকে জিজ্ঞাসা করে, এত কম বয়সে তোমার উপরে এত বিশাল বাউন্টি কেন? লুফি তখন তাকে তার সকল কাহিনীগুলো বলে। ইগারাম তখন লুফিকে বলে, লুফি তুমি তো অনেক ভালো মনের মানুষ, তবে তোমার সবার উপর বিশ্বাস করা উচিত না। ঠিক তখনই মিস ওয়েন্সডে সেখানে চলে আসে আর জানা যায় ইগারাম আসলে মিস্টার 8, মানে এই মিস্টার 7, মিস্টার 8 বা মিস ওয়েন্সডে বা মিস মানডে এগুলো হচ্ছে ওই 12 ওয়ার্কারদের কোড নেম। তার মানে এরা হচ্ছে ওই 12 ওয়ার্কারদের লোক। সে এখানে গান বাজাতে শুরু করে এবং মিস ওয়েন্সডে বিশেষ এক ধরনের নাচ এখানে নাচতে থাকে আর এই নাচের প্রভাবে লুফি এখানে অজ্ঞান হয়ে যায়। নামি ওয়াশরুমে যাওয়ার সময় দেখতে পায় এখানে অনেক পাইরেটদের লাশ স্তূপ করে রাখা আছে। সে সবকিছুই বুঝে যায়। একজন লোক এসে তাকে জানায় যে এখানে প্রথমে পাইরেটদেরকে অনেক বেশি খাওয়ানো হয়, ড্রিঙ্কস দেওয়া হয় এবং বিভিন্নভাবে আনন্দ দেওয়া হয় আর তারপরে তাদেরকে খুন করা হয়। আসলে এই গ্রামের বা এই শহরের প্রত্যেকটা মানুষই হচ্ছে বাউন্টি হান্টার। আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা হচ্ছে পাইরেটসদের কবরস্থান, অর্থাৎ যতজন পাইরেটদেরকে তারা মেরে ফেলে তাদেরকে ওই পাহাড়ে কবর দেওয়া হয়। সেই লোকটা তখন নামের উপরে আক্রমণ করলে নামি তখন তার সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়। এদিকে জোরো যখন বাইরে বের হয় তখন তার উপরেও তারা আক্রমণ করে। নামি সেখানে এসে দেখতে পায় জোরো আসলে মাতাল হয়নি, জোরো আসলে মাতাল হওয়ার অভিনয় করছিল। নামি তখন বলে, আমি লুফিকে বাঁচাতে যাচ্ছি, আর জোরো এখানে থাকা বাকিদেরকে বাঁচানোর দায়িত্ব নেয়। জোরো যখন সেই বাড়ি ফিরে আসে তখন দেখা যায় সবাই একসাথে জোরোর উপরে আক্রমণ করছে। জানা যায় যারা পাইরেট হান্টার জোরোকে মারতে পারবে তারা ফ্রন্টিয়ার এজেন্ট হতে পারবে। জোরো বলে, আমার এই নতুন তলোয়ারটাকে টেস্ট করার সময় চলে এসেছে, এই তলোয়ারটাকে আমি কিছু রক্ত খাওয়াবো। জোরো একে একে এখানে সবাইকেই মারতে থাকে এবং দেখতে দেখতে জোরোর কিল কাউন্ট হয়ে যায় 50, অর্থাৎ জোরো অলরেডি 50 জনকে হারিয়ে দিয়েছে। লুফির জ্ঞান ফিরলে সে শুনতে পায় মিস ওয়েন্সডেরা জাহাজ চুরি করার কথা বলছে। সে তখন তাদের ধোঁকাবাজ ভেবে তাদের পিছু নেয়। এদিকে জোরো একের পর এক সবাইকে মারতে থাকে এবং নিচে লাশ ফেলতে থাকে। তার কিল কাউন্ট হয়ে যায় 70। এদিকে সানজি আর উসবকে দুইটা যমজ বোন বেঁধে রেখেছিল, জোরো তাদেরকেও মেরে ফেলে। দেখতে দেখতে জোরোর কিল কাউন্ট 85 পার হয়ে যায়। এই জিনিসটা দেখে মিস্টার 9 ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে লুফি মিস ওয়েন্সডেকে ধরে
ফেলে। ইগারাম তখন তাকে জানায় যে তাদের এই জাহাজটা খুবই প্রয়োজন। তখনই সেখানে মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5 চলে আসে। তারা জানায় যে বারাক ওয়ার্কার এই সংগঠনের ভেতরে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। মিস্টার 5 এক্সপ্লোসিভ বা একটা বোমা দিয়ে তাদের উপরে আক্রমণ করে। মিস ভ্যালেন্টাইন নিজের ওজন বাড়ানো কমানোর ক্ষমতা দিয়ে ছাতা নিয়ে তাদের উপরে আক্রমণ করে। এদিকে জোরো মিস্টার 9 এর পিছু নিয়ে 3টা তলোয়ার দিয়ে এক কোপে 6 জন গুন্ডাকে একদম সাথে সাথেই শেষ করে ফেলে। এদিকে মিস মান্ডে মানে যে নানের সাথে নামি বাজি খেলেছিল সে এসে জোরোকে ফাইটের চ্যালেঞ্জ দেয়। জোরোর সাথে তার অনেক ভালো একটা ফাইট হয়, তবে এই ফাইটে জোরো জিতে যায়। জোরোর কিল কাউন্ট হয়ে যায় 99, মানে সে অলরেডি 99 জনকে মেরে ফেলেছে। নামি যার সাথে ফাইট করছিল জোরো তাকেও মেরে ফেলে, আর এখানেই জোরোর কিল কাউন্ট হয়ে যায় 100, মানে জোরো 100 জনকে মেরে ফেলার একটা রেকর্ড করে ফেলেছে। এদিকে ইগারাম লুফির কাছে স্বীকার করে নেয় যে সে হচ্ছে আলাবাস্তার রয়্যাল গার্ড এবং মিস ওয়েন্সডে হচ্ছে আসল প্রিন্সেস ভিভি। সে আসলে আলাবাস্তার প্রিন্সেস। তারা বারক ওয়ার্কারে ঢুকেছিল তাদের দেশের শত্রু মিস্টার জিরোর আসল পরিচয় সম্পর্কে জানতে, মানে তারাই ছিল এই বারক ওয়ার্কারের বিশ্বাসঘাতক। তবে এই বারক ওয়ার্কারটা কিন্তু কোনো সাধারণ সংগঠন ছিল না, যারা আলাবাস্তা রাজ্যকে একদম ধ্বংস করে দিচ্ছিল, আর এই ভিভি ছিল আলাবাস্তার একজন প্রিন্সেস। ইগারাম তখন লুফিকে অনুরোধ করে সে যেন ভিভিকে নিরাপদে আলাবাস্তা রাজ্যে পৌঁছে দেয়। লুফি তখন তার কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ ভিভি এখন লুফিদের সাথে আলাবাস্তা রাজ্যে যাবে। ইগারাম তখন তার চুলে লুকানো বন্দুক দিয়ে এজেন্টগুলোর উপরে গুলি করা শুরু করে যেন লুফিরা এখান থেকে নিশ্চিন্তে পালিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5 এর হামলায় ইগারাম এখানে গুরুতর আহত হয়ে যায়। ভিভি এখানে অনেক বেশি কান্না করতে থাকে, কারণ সে ভাবছিল ইগারাম হয়তো মারা গেছে। নামি তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সকালে মিস্টার 5 আর মিস্টার ভ্যালেন্টাইন জোরোর করা লাশের স্তূপ দেখে এখানে অবাক হয়ে যায়। মানে তোমরাই দেখো জোরো এখানে একসাথে কতজন মানুষকে হারায় ফেলছে, মানে 100 জনকে একসাথে হারানো, এটা মোটেও এখনকার জন্য স্বাভাবিক জিনিস না। মানে ভবিষ্যতের প্রাইম জোরোর জন্য এটা তো কোনো ব্যাপারই না, সে সেকেন্ডের মধ্যে করতে পারবে, কিন্তু এখনকার জন্য এটা অনেক বড় কিছু একটা। মিস্টার 9 কিন্তু এখনো বেঁচে ছিল, কিন্তু তাকেও তখন মিস ভ্যালেন্টাইন মেরে ফেলে। জাহাজে বসে ভিভি তাদেরকে জানায় যে তাদের রাজ্য এখন অনেক বিপদে আছে আর তাকে দ্রুত তার বাবার কাছে পৌঁছতে হবে। হঠাৎ আকাশ থেকে সেখানে ফুল পড়া শুরু করে আর সেখানেই হাজির হয় মিস অল সানডে বা নিকো রবিন। নিকো রবিনের পাওয়ার সম্পর্কে তো তোমরা জানো, আর নিকো রবিনকে হঠাৎ এখানে দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় বা শকড হয়ে যায়। নিকো রবিন এখানে তাদের সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে ভালো মতো চিনি। সে এখানে প্রিন্সেস ভিভিকেও চেনে আর লুফিকেও ভালোভাবেই চেনে। রবিন এখানে বলে, আমি যদি চাইতাম তাহলে তোমাদের সবাইকে খুবই সহজে মেরে ফেলতে পারতাম। সব স্ট্রহেড পাইরেট যখন রবিনের উপরে আক্রমণ করতে নেয় তখন দেখা যায় রবিন খুবই সহজে এদের সবাইকেই হারিয়ে দেয়। এরপর সে লুফির স্ট্রহেডটাও নিয়ে নেয়। রবিন তখন তাদেরকে বলে, এটা হচ্ছে একটা ইটারনাল পোস্ট। এরপরে তোমরা যে আইল্যান্ডটাতে যাবে সেই আইল্যান্ডের নাম হচ্ছে লিটল গার্ডেন আইল্যান্ড, আর সেই আইল্যান্ডটা অনেক বেশি ডেঞ্জারাস। তাই আমি তোমাদেরকে এই ইটারনাল পোস্টটা দিচ্ছি। এটার সাহায্যে তোমরা অনেক দূরের কোনো একটা আইল্যান্ডে চলে যেতে পারবে, আর যেখানে বারো কর্কারের কোনো কিলারই তোমাদের উপরে আক্রমণ করবে না। লুফি তখন সেই ইটারনাল পোস্টটাকে ভেঙে দেয় আর রবিনকে বলে, আমি এই জাহাজের ক্যাপ্টেন, তাই আমি এটা ডিসাইড করবো যে আমাদের এই জাহাজ কোথায় যাবে। রবিন তখন লুফিকে ওয়ার্নিং দিয়ে বলে, তোমরা এখন অনেক ডেঞ্জারাস শত্রুদের সাথে ফাইট করতে যাচ্ছ, আর তোমার বন্ধুরা কিন্তু তোমার মতো রাবারের তৈরি না। এটা বলেই রবিন সেখান থেকে চলে যায়। এখন স্ট্রহেড ক্রুরা সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ রবিন তাদের সম্পর্কে সবকিছুই জানতো। এখন অনেক ডেঞ্জারাস কিলাররা তাদের উপরে যখন তখন আক্রমণ করতে পারত। যাই হোক, এই সকল বিষয় নিয়ে কথা বলতে বলতেই তারা সেই লিটল গার্ডেন আইল্যান্ডে পৌঁছে যায়। আর এই আইল্যান্ডটা অনেক বেশি অদ্ভুত ছিল। এই আইল্যান্ডের প্রত্যেকটা গাছই অনেক বেশি বড় বড় ছিল, আর এই আইল্যান্ডের ফলগুলো অনেক বেশি বড় ছিল। তারা বুঝতে পারছিল না, যেহেতু এই আইল্যান্ডের সকল গাছ আর ফলমূল এত বড় বড়, তাহলে এই আইল্যান্ডের নাম লিটল গার্ডেন কেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিভি তখন নামিকে জিজ্ঞাসা করে, তোমরা লুফির কথা কেন শোনো, সে তো অনেক বেশি অদ্ভুত। নামি তখন বলে, আমরা জানি না, তবে সে যা বলে সেটা সবসময়ই সঠিক হয়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই লুফি আর ভিভি সেখানে অনেক বড় সাইজের একটা ডাইনোসর দেখতে পায়। এদিকে সানচি আর জোরোর সামনেও অনেক ডেঞ্জারাস একটা ডাইনোসর চলে আসে, আর তারা দুইজন এই ডাইনোসরের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে নামি তখন উসপের কাছে যায়। উসপ ভয়ে এই জাহাজেই ছিল, সে জাহাজ থেকে আসতে চাইছিল না। নামি তখন তাকে বুঝায় যে আমরা একটা অ্যাডভেঞ্চারে এসেছি, তাই তোমার এভাবে ভয় পাওয়া উচিত না। উসপ জানায় যে সে রবিনের কথা শুনে ভালোই ভয় পেয়ে গেছে। তবে তখনই এখানে অনেক বড় সাইজের একটা মানুষ চলে আসে, মানে একটা জায়ান্ট মানুষ চলে আসে আর কি। এই জায়ান্ট এখানে এসে প্রথমে এই জাহাজে থাকা সকল মদ খেয়ে ফেলে। এরপর দেখা যায় এই জায়ান্টের অনেক বেশি ক্ষুধা লেগেছে, এই কারণে সে নামি আর উসপকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে লুফি আর ভিভি সেই ডাইনোসরের পিঠে উঠে এই পুরো আইল্যান্ডটাকে দেখতে থাকে। এখানে ভিভি লুফিকে জিজ্ঞাসা করে, তুমি তো অনেক বেশি সাহসী, তুমি তো কাউকেই ভয় পাও না। এরপরে ভিভি লুফিকে তার রাজ্য সম্পর্কে বলতে থাকে আর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানাতে থাকে। এসব শুনে লুফি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা এখন জোরো আর সানজিকে দেখতে পাই। তারা দুজন মিলে এই ডাইনোসরটাকে হারিয়ে দিয়েছিল। তবে এরপর তারা এখানে ঝগড়া করতে থাকে যে এই ডাইনোসরটাকে আসলে কে হারিয়েছে।
তখনই জোরোর মনে হয় আশেপাশ থেকে কোনো একটা শব্দ আসছে। জোরো যখন সেদিকে যায় তখন দেখা যায় কোনো একটা মানুষ জোরোর উপরে নজর রাখছে, আর সে জোরোর পায়ে একটা চিহ্ন এঁকে দেয়। এই চিহ্নটা জোরোর পায়ে আঁকার সাথে সাথেই আমরা দেখতে পাই জোরো এখন অন্য কারো কন্ট্রোলে চলে গেছে, অর্থাৎ জোরো এখন নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে এখন আমরা লুফি আর ভিভিকে দেখতে পাই। লুফি এখানে একটা মাছ খাচ্ছিল, তবে তখনই সেখানে অন্য একটা জায়ান্ট চলে আসে, আর এই জায়ান্টটাকে দেখে লুফি আর ভিভি দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে এখন আমরা গুহার মধ্যে নামি আর উসবকে দেখতে পাই। তাদের সামনে সেই জায়ান্টটা বসে খাবার রান্না করছিল। নামি তখন উসবকে বলে, তুমি তোমার সাহসিকতার গল্প এই জায়ান্টটাকে শোনাও, কারণ এই জায়ান্টটাকে দেখেও একটা ফাইটার মনে হচ্ছে। উসব এখানে অনেক বেশি ভয়ে ভয়ে ছিল, তবে তারপরেও সে এখানে তার সাহসিকতার গল্প এই জায়ান্টটাকে শোনাতে থাকে। এই জায়ান্টটা তখন তাদেরকে বলে যে তার নাম হচ্ছে ব্রগি, আর সে এলবাফ নামের একটা রাজ্যে থাকতো, আর ওই রাজ্যটা হচ্ছে জায়ান্টদের রাজ্য। এখানে ব্রগির কথা শুনে নামি আর উসব দুজনেই বুঝতে পারে এই জায়ান্টটা মূলত তাদের খাওয়ার জন্য এখানে আনেনি, সে এই দুজনকে এখানে এনেছে শুধুমাত্র কথা বলার জন্য। এদিকে আমরা দেখতে পাই এই আইল্যান্ডে ততক্ষণে 12 কোয়ার্কারের মেম্বাররা চলে এসেছে। এদের মধ্যে মিস ভ্যালেন্টাইনও এখানে ছিল। তখন তারা এখানে মিস্টার 3 নামের একজনের সাথে দেখা করে। মিস্টার 3 অনেক ডেঞ্জারাস একটা মানুষ ছিল, আর তার কাছে একটা ডেভিল ফ্রুটের পাওয়ার ছিল। তার ডেভিল ফ্রুটের নাম ছিল ওয়্যাক্স ফ্রুট, অর্থাৎ সে তার শরীর দিয়ে ওয়্যাক্স বা মোম বের করতে পারত। এদিকে আমরা দেখতে পাই লুফি আর এই জায়ান্টের মধ্যেও মোটামুটি ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, আর এই জায়ান্টের নাম ছিল ডরি। লুফি ডরির পতাকা দেখে বুঝতে পারে যে এই জায়ান্টও মূলত একটা পাইরেট। এই জায়ান্টটা তখন লুফিদেরকে বলতে থাকে যে সে গত 100 বছর ধরে এই দ্বীপেই আছে, আর এই দ্বীপে থাকা অন্য একটা জায়ান্টের সাথে ফাইট করছে। লুফি তখন এখানে ভিভির ব্যাপারে বলতে থাকে, এবং এই জায়ান্টটা জানতে পারে যে ভিভির একজন সাথী ইগারাম মারা গেছে। জায়ান্টটা তখন বলে, আমাদের তো তাহলে তার শ্রদ্ধাঞ্জলি দেওয়া উচিত। যাই হোক, এরপরে তারা ইগারামের কাপড় জ্বালিয়ে এখানে ইগারামকে শ্রদ্ধাঞ্জলি দিতে থাকে। এদিকে এখন আমরা ব্রগি, নামি আর উসবকে দেখতে পাই। ব্রগি এখানে তার রাজ্যের বিভিন্ন ফাইটারদের কাহিনী এখানে উসবকে শোনাচ্ছিল, আর এসব শুনে উসব অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। তবে তখনই হঠাৎ করে আগ্নেয়গিরি বিস্ফোরণের শব্দ শোনা যায়, আর এটা শুনেই ব্রগি বলে, আমাদের ফাইটের সময় চলে এসেছে। এখন আমরা জানতে পারি গত 100 বছর ধরে ব্রগি আর ডরি এই আইল্যান্ডে আছে, আর গত 100 বছরে তারা প্রায় 76,000 বার ফাইট করেছে। তবে এই 76,000 বার ফাইট করার পরেও তাদের মধ্যে এখন পর্যন্ত কেউই জিততে পারেনি। প্রত্যেকবারই এই ফাইট ড্র হয়েছে, আর তারা এই ফাইটের মাধ্যমে প্রমাণ করতে চায় যে তাদের মধ্যে শক্তিশালী আসলে কে। তবে তারা এটা ভুলে গিয়েছিল যে তাদের লড়াই কি নিয়ে শুরু হয়েছিল, আর তাদের এই লড়াইয়ের উদ্দেশ্যটাই বা কি। উসব তখন তাদেরকে বলে, তোমরা এই ফাইটটা করছো সম্মানের জন্য। এদিকে গুহার মধ্যে হঠাৎ নামির মনে হয় আশেপাশের কোনো একটা জায়গা থেকে শব্দ আসছে, তবে তখনই হঠাৎ করে কেউ একজন নামির পায়ে সেই চিহ্নটা এঁকে দেয়, আর নামিও এখানে অন্য কারুর বশে চলে যায়। এদিকে জোরো আর সানজিকে আমরা দেখতে পাই। জোরো এখানে অনেক অদ্ভুতভাবে হাসছিল, আর জোরো নিজের উপরে কন্ট্রোল করার অনেক বেশি চেষ্টা করছিল। জোরো এখানে ফলমূল কাটছিল আর কি। সানজি তখন জোরোকে বলে, আমি তাহলে জাহাজে ফিরে যাচ্ছি। এটা বলে সানজি জাহাজে ফিরে যায়, আর আমরা জোরোর পেছনে মিস ভ্যালেন্টাইনকে দেখতে পাই। যাই হোক, এখন এই দুইটা জায়ান্ট অর্থাৎ ব্রগি আর ডরির ফাইটিং এর জায়গায় স্ট্র হেড ক্রুরা একত্রিত হয়। এখানে ফাইট করার আগে এই দুইটা জায়ান্ট ড্রিঙ্কস খায়, আর এই ড্রিঙ্কস এর মধ্যে মিস্টার 5 এক ধরনের লিকুইড মিশিয়ে দিয়েছিল। যাই হোক, এই ড্রিঙ্কসটা খাওয়ার পর তারা এখানে ফাইট করা শুরু করে। এদের দুজনকে দেখে উসব এখানে অনেক বেশি ইন্সপায়ার হয়, কারণ তারা দুজন মৃত্যুর চেয়েও বেশি সম্মানের জন্য লড়ছিল। তাদের কাছে সম্মানটাই বেশি বড় ছিল। হঠাৎ করে দেখা যায় ব্রগির মুখ দিয়ে ধোঁয়া উঠতে থাকে, আর তার মুখের মধ্যে কিছু একটা ব্লাস্ট করে। এদিকে তার হাতে থাকা সেই গ্লাসের মধ্যে দিয়েও তখন ধোঁয়া উঠছিল। লুফিরা তখন সেখানে মিস্টার 5কে দেখতে পায়। মিস্টার 5ই এই ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, এ কারণে এরকমটা হয়েছে। এদিকে ফাইটের মধ্যে ডরি তখন ব্রগির পেটের মধ্যে সেই তলোয়ারটা ঢুকিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই মিস ভ্যালেন্টাইন এখন নামি আর উসবের সামনে চলে এসেছে। সে এখানে উসবকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, আর নামিকে নিয়ে সেখান থেকে চলে যায়। উসব তখন ব্রগি আর ডরির কাছে আসে। সেইখানে এসে দেখতে পায় ব্রগি মাটিতে পড়ে আছে। উসব তখন ডরিকে বলে, অন্য একজন চিটিং করে ওই ড্রিঙ্কসের মধ্যে বোম মিশিয়ে দিয়েছিল, আর এই বোমটা ব্রগির পেটের মধ্যে গিয়ে ব্লাস্ট করেছিল, আর এই কারণে ব্রগি দুর্বল হয়ে গিয়েছিল আর সে হেরে গিয়েছিল। তার মানে তোমাদের এই ফাইটটা কোনো ফেয়ার ফাইট হয়নি। এখন উসব এই ব্রগিকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না, এই কারণে সে নামিকে বাঁচানোর জন্য চলে যায়। এদিকে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে লুফি একটা মেয়েকে খুঁজে পায়, যে মেয়েটা লুফিকে বলছিল যে আমি হারিয়ে গিয়েছি। লুফি যখন এই মেয়েটার কাছে যায় তখনই হঠাৎ করে এই মেয়েটা লুফির মুখে একটা চিহ্ন এঁকে দেয়, আর এই কারণে লুফি এখানে অনেক বেশি দুঃখী হয়ে যায়। এই মেয়েটার নাম ছিল ডাবল ফিঙ্গার। এসব দেখে ভিভি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তখনই এখানে মিস্টার 5 চলে আসে আর ভিভিকেও ধরে ফেলে। এদিকে আমরা গুহার মধ্যে ডরিকে দেখতে পাই। ডরি এখানে ব্রগির জন্য মন খারাপ করে বসেছিল, আর ডরির সাথে যে এরকমটা করেছে তার উপরে প্রতিশোধ নিতে চাইছিল। তবে তখনই এখানে মিস্টার 3 চলে আসে, আর ওয়্যাক্সের একটা চাকু দিয়ে ডরিকে এখানে অনেক আহত করে দেয়। এরপর সে ডরিকে পুরো ওয়্যাক্সে কভার করে দেয়। এদিকে যখন ভিভির জ্ঞান ফেরে
তখন সে দেখতে পায় তার সাথে এখানে নামি আর জোরোকেও বন্দি করে রাখা হয়েছে। আর এখানেই 4 নম্বর এপিসোডের কাহিনী শেষ হয়ে যায়। 5 নম্বর এপিসোডের শুরুতেই আমরা মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5কে দেখতে পাই, তারা এখানে ছিল। এদিকে বন্দি অবস্থায় ভিভি লক্ষ্য করে যে নামির পায়ে একটা চিহ্ন আছে। ভিভি তখন নামির পায়ের সেই চিহ্নটা মুছে দেয় আর নামি তখন আবারও নর্মাল হয়ে যায়। ভিভি তখন নামিকে ডাবল ফিঙ্গারের পাওয়ার সম্পর্কে বলে। এরপর তারা দুইজন জোরোকে মুক্ত করার চেষ্টা করে, তবে তাদের ওয়্যাক্স অনেক বেশি শক্ত হয়েছিল, এ কারণে তারা জোরোকে মুক্ত করতে পারে না। এদিকে আমরা দেখতে পাই উসপ এখন লুফির কাছে আসে আর লুফির কাছে সাহায্য চাইতে থাকে, তবে লুফির গালে থাকা সেই চিহ্নটার কারণে লুফি এখানে তাকে কোনো সাহায্যই করতে পারে না। উসপ তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। উসপ নিজেও বুঝতে পারছিল না যে সে কিভাবে তার বন্ধুদেরকে বাঁচাবে। এদিকে আমরা এখন সানজিকে দেখতে পাই। সানজি একটা ওয়্যাক্স হাউসের মধ্যে চলে আসে। এখন আমরা দেখতে পাই মিস্টার 3, মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5 এদের সবাইকে একটা কেকের উপরে বেঁধে রেখেছে আর সে এদের সবাইকে একটু একটু করে মানে তিলে তিলে মেরে ফেলতে চায়। মিস্টার 3 তখন এই কেকের উপরের অংশে আগুন ধরিয়ে দেয় আর এই কারণে এই মোম এখন ধীরে ধীরে গলতে শুরু করে। আর এই মোমের গুঁড়োগুলো যখন তাদের উপরে পড়ছিল তারাও ধীরে ধীরে মোমের পুতুলে পরিণত হচ্ছিল। এখানে নামি আর ভিভির অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবে জোরোর এখানে তেমন কোনো ফিলিংস আসছিল না। তখন মিস্টার 3 জোরোর পায়ে লেগে থাকা সেই চিহ্নটা মুছে দেয় আর এটা মুছে দেওয়ার সাথে সাথেই জোরো মিস্টার 3-র উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে জোরো এখানে কিছুই করতে পারে না, এমনকি সে এই মোমগুলো বা এই ওয়্যাক্সগুলোকে কাটতেও পারে না। এদিকে এখন আমরা লুফি আর ডাবল ফিঙ্গারকে দেখতে পাই। ডাবল ফিঙ্গার এখানে লুফির উপরে বিভিন্ন ধরনের পেইন্টিং করে লুফিকে নানানভাবে কষ্ট দিতে থাকে এবং লুফিকে বলতে থাকে যে সে তার বন্ধুদেরকে মেরে ফেলবে, আর লুফি এখানে অসহায়ের মতো কিছুই করতে পারে না। এদিকে সানজি সেই ওয়্যাক্স হাউসের মধ্যে তার বন্ধুদের ফাইল দেখতে পায় আর সে বুঝতে পারে তার বন্ধুরা এখন অনেক বড় বিপদে পড়ে গেছে। তখনই এখানে থাকা ট্রান্সপোর্টার স্নেইলে একটা ফোন আসে আর এই ফোনটা করেছিল মিস্টার জিরো। মিস্টার জিরো এখানে সানজির সাথে কথা বলে, তবে সে সানজিকে মিস্টার 3 ভাবছিল। সে মিস্টার 3 বা সানজিকে জিজ্ঞাসা করে তুমি কি লুফিদেরকে মেরে ফেলেছো? সে তখন বলে হ্যাঁ, লুফিরা সবাই মারা গিয়েছে। মিস্টার জিরো তখন বলে আমি তাহলে সেখানে 2টা কিলার পাঠাচ্ছি যারা তাদের বডিগুলোকে খেয়ে ফেলবে। তখনই সানজি দেখতে পায় 2টা কিলার তার দিকেই এগিয়ে আসছে আক্রমণ করার জন্য। এই 2টা কিলারের নাম ছিল মিস্টার 13 আর মিস ফ্রাইডে। এরা দুজন সানজির উপরে আক্রমণ করে, তবে সানজি তখন সেই ওয়্যাক্স হাউসের মধ্যে ঢুকে যায়। এদিকে উসপ তখন দেখতে পারে যে ব্রগি এখনো মারা যায়নি, ব্রগি এখনো বেঁচে আছে। ব্রগি এখানে অনেক বেশি হতাশ ছিল কারণ সে এই ফাইটে হেরে গেছে। উসপ তখন তাকে বলে তুমি এই ফাইটে হারোনি, বারো কোয়ার্কার তোমার সাথে চিটিং করেছে আর তোমাকে ইচ্ছা করে হারিয়েছে। এটা শুনে সে সবকিছু বুঝে যায়, তবে তার অবস্থা খারাপ ছিল, এ কারণে সে এই ফাইটে কাউকে সাহায্য করতে পারবে না। সে উসপকে বলে তুমি যাও আর তোমার বন্ধুদেরকে বাঁচাও। উসপ তখন বলে কাহিনীর মতো আমি এত বেশি সাহসী না, আমি অনেক বেশি ভয় পাই। ব্রগি তখন উসপকে বলে একজন সাহসী যোদ্ধা সবসময় নিজের বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করে আর এতে সে নিজের জীবন সবসময় বাজি ধরতেও রেডি থাকে। এসব কথা শুনে উসপ এখানে অনেক বেশি মোটিভেটেড হয়ে যায়। এদিকে আমরা ওয়্যাক্স হাউসের মধ্যে দেখতে পাই এই 2টা মনস্টার এখানে সানজির উপরে আক্রমণ করে দিয়েছে, তবে সানজি এখানে খুবই সহজে এদের দুজনকেই হারিয়ে দেয়। এরপর সে কলে মিস্টার জিরোকে বলে তোমার এই দুজন ফাইটার তো অনেক বেশি দুর্বল। এটা শুনে মিস্টার জিরো বুঝতে পারে যে এখানে সেই মিস্টার 3 না অন্য কারোর সাথে কথা বলছে। সানজি এখানে তাকে বলে আমি তোমাকে খুঁজে বের করব আর তোমাকে মেরে ফেলবো। মিস্টার জিরো এই সব কিছু করছে আলাবাস্তার কন্ট্রোল নেওয়ার জন্য। সে আলাবাস্তার কন্ট্রোল নিয়ে সে আলাবাস্তা রাজ্যে রাজ করবে। এদিকে আমরা দেখতে পাই মিস ডাবল ফিঙ্গার আর লুফিকে। এখানে আমরা দেখতে পাই লুফি নিজেই নিজেকে মারছে আর এই সবকিছুই হচ্ছে মিস ডাবল ফিঙ্গারের কারণে। এরপরে মিস ডাবল ফিঙ্গার লুফিকে মেরে ফেলার জন্য তাকে পানির মধ্যেই নিয়ে যায়। লুফি যখন মারাই যাবে তখন সেখানে উসপ চলে আসে। উসপ প্রথমে মিস ডাবল ফিঙ্গারের উপরে আক্রমণ করে, এরপর সে পানির মধ্যে গিয়ে লুফিকে বাঁচিয়ে নিয়ে আসে। আর ডাবল ফিঙ্গারের উপরে তার নিজের বিভিন্ন পেইন্টিং লেগে যাওয়ার কারণে সে এখানে একসাথে বিভিন্ন ইমোশন একসাথে ফিল করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই নামি, জোরো আর ভিভি অলরেডি সম্পূর্ণ ওয়্যাক্সে জমে গেছে, তবে তখনই সেখানে লুফি চলে আসে। মিস্টার 3 তখন লুফিকে বলে তোমার বন্ধুরা অলরেডি পুতুলে পরিণত হয়েছে, যদিও তারা ভেতর থেকে এখনো বেঁচে আছে, তবে খুবই তাড়াতাড়ি তারা সবাই মারা যাবে। এখন লুফি যখন মিস্টার 3-র উপরে আক্রমণ করতে যায় তখন মিস্টার 3 দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। লুফি তখন মিস্টার 3-র পিছু নিতে থাকে। সে তখন উসপকে বলে তুমি বাকি 3জনকে বাঁচাও। উসপের সামনে তখন মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন ছিল। উসপ তখন মিস ভ্যালেন্টাইনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে কারণ সে নামিকে অনেক বাজেভাবে মেরেছিল। এখানে আমরা উসপ আর মিস ভ্যালেন্টাইনের ফাইট দেখতে পাই। মিস ভ্যালেন্টাইন এখানে অনেক বড় বড় জাম্প করে উসপের অবস্থা খারাপ করে দিচ্ছিল। উসপ এখানে মিস ভ্যালেন্টাইনের সাথে পারছিল না। উসপ তখন এই ওয়্যাক্সের উপরে এসে শুয়ে পড়ে আর মিস ভ্যালেন্টাইন নিজের ওজন বাড়িয়ে উসপের উপরে আক্রমণ করতে থাকে, তবে দেখা যায় এই আক্রমণগুলো উসপকে ভেদ করে এই ওয়্যাক্সের উপর লাগছিল আর এই কারণে নামি, ভিভি আর জোরো মুক্ত হয়ে যায়। তবে জোরোর পা এখনো এই ওয়্যাক্সের মধ্যেই বন্দী ছিল, এই কারণে জোরো এখান থেকে বের হতে পারছিল না। এদিকে এখন আমরা লুফিকে দেখতে পাই। লুফির সামনে মিস্টার 3 ছিল, তবে মিস্টার 3 এখানে তার ওয়্যাক্স ব্যবহার করে নিজের অনেকগুলো ক্লোন বানিয়েছিল। লুফি
লুফি বুঝতে পারছিল না যে এদের মধ্যে আসল মিস্টার 3 আসলে কে। লুফি এদের সবার উপরে একসাথে আক্রমণ করতে থাকে, তবে আসল মিস্টার 3 পেছন থেকে লুফির উপরে বিভিন্নভাবে আক্রমণ করছিল। যাই হোক, মিস্টার 3 আবারও এখান থেকে পালিয়ে যায় আর লুফি আবারও তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নামি আর ভিভি কিন্তু মুক্ত হয়ে গিয়েছিল। তারা দুজন মিলে একসাথে মিস ভ্যালেন্টাইনের উপরে আক্রমণ করতে থাকে আর মিস ভ্যালেন্টাইন এবার তাদের সাথে পারছিল না। উসব তখন জোরোর শরীরে আগুন ধরিয়ে দেয় আর এই কারণে জোরো সেখান থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার পর জোরো নিচে এসে মিস্টার 5কে খুবই সহজে হারিয়ে দেয়। এদিকে লুফি সেই গুহার মধ্যে এসে ডোরিকে দেখতে পায় যে সম্পূর্ণ ওয়্যাক্সে জমা ছিল। এখানে কিন্তু মিস্টার 3 ছিল। মিস্টার 3 এখানে লুফির উপরে আক্রমণ করে লুফির হাতগুলোকে ওয়্যাক্সে জমিয়ে দেয়। তবে লুফি যখন দেখতে পারে যে ডোরিকে সম্পূর্ণ জমিয়ে দেওয়া হয়েছে আর ডোরি সম্ভবত মারা গেছে, তখন লুফি অনেক বেশি রেগে যায় আর নিজের সব শক্তি একত্রিত করে মিস্টার 3 উপরে আক্রমণ করে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়। যাই হোক, এরপরে আমরা তাদের সবাইকে একটা জায়গায় দেখতে পাই। এখানে সানজি সেই ওয়্যাক্স হাউসের মধ্যে থেকে নতুন একটা ইটারনাল পোস্ট পেয়েছিল, যেটা সাহায্যে তারা পরবর্তী দ্বীপে যেতে পারত। উসব এবার সত্যি সত্যি তাদের সবাইকেই বাঁচিয়েছিল। সানজি এখানে একসাথে এই দুইটা জায়ান্টকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এর আগে সে এই দুইটা জায়ান্টকে দেখেনি। যাই হোক, ডোরি আর ব্রগি এখানে একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা দুজনেই বেঁচে আছে আর তারা এখন আর ফাইট করবে না। তারা উসপের সাহসিকতায়ও অনেক মুগ্ধ হয়। এই কারণে তারা উসপের সাহসিকতার গল্প পরবর্তীতে সবাইকে বলবে বলে প্রতিজ্ঞা করে। যাই হোক, এখন জাহাজের উপরে ভিভি লুফিকে ধন্যবাদ জানায় আর বলে এখন আমি আলাদা হয়ে আমার রাজ্যে ফিরে যাব। লুফি তখন বলে না, আমরা তোমাকে আলাবাস্তায় পৌঁছে দিব, কারণ আমরা বন্ধু। এটা শুনে ভিভি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, লুফিরা যখন তাদের জাহাজ নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তখনই তাদের সামনে বিশাল বড় সাইজের একটা গোল্ডফিশ চলে আসে আর এই গোল্ডফিশটা তাদের জাহাজকে খেয়ে ফেলতো। পেছন থেকে ব্রগি আর ডোরি তখন তাদের তলোয়ার আর কুড়াল দিয়ে পানিতে আক্রমণ করে আর এখানে অনেক বড় একটা ঢেউয়ের সৃষ্টি হয় আর এই ঢেউটা এই গোল্ডফিশকে মধ্যে থেকে কেটে দুই ভাগ করে ফেলে আর এর মধ্যে দিয়েই লুফিদের জাহাজ সামনে বেরিয়ে যায়। এই মনস্টারটাকে মারার পরেই এই দুইটা জায়ান্টের মনে পড়ে যে তারা কেন ফাইট করছিল। তারা ফাইট করছিল এটা নিয়ে যে তাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি মনস্টার মেরেছে। এখন যেহেতু তাদের আবারও এই জিনিসটা মনে পড়ে গেছে, এ কারণে তারা দুজন আবারও এখানে ফাইট করা শুরু করে। যাই হোক, এখন আমরা মিস্টার 3 আর মিস ভ্যালেন্টাইনকে দেখতে পাই। মিস ভ্যালেন্টাইন এখানে মিস্টার 3 উপরে অনেক বেশি রেগেছিল, কারণ সে লুফিকে মারতে পারেনি। তখনই এখানে মিস্টার 0-র ফোন আসে আর মিস ভ্যালেন্টাইন মিস্টার 0-কে সবকিছু বলে দিত। এ কারণে মিস্টার 3 মিস ভ্যালেন্টাইনের মুখকে মোমে কনভার্ট করে দেয়, অর্থাৎ মিস ভ্যালেন্টাইন এখন আর কিছুই বলতে পারবে না। যাই হোক, রাতের বেলা আমরা দেখতে পাই তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। এর মধ্যে তারা আজকের কাহিনীর বিভিন্ন কিছু নিয়ে একসাথে গল্প করছিল। যাই হোক, এরপরে নামি সেখান থেকে উঠে জাহাজের মধ্যে আসে আর হঠাৎ করে সে এখানে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ নামি এখানে অনেক গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় আর এখানেই 5 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। 6 এপিসোডের শুরুতেই আমাদের ড্রাম আইল্যান্ডের রাজা ওয়াপুলকে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি ওয়াপুল তার রাজ্য ছেড়ে পালিয়েছে, কারণ তার রাজ্যে ব্ল্যাক বিয়ার্ড পাইরেটরা আক্রমণ করেছে। এই ওয়াপুলের হিস্ট্রি কিন্তু অনেক বেশি খারাপ। যখনই তার রাজ্যে বিপদ আসে তখনই সে তার রাজ্য ছেড়ে পালিয়ে যায়। তো ওয়াপুলের সাথে দেখা করতে এখানে এসেছে নিকো রবিন। ওয়াপুল এখানে মোটামুটি বিরক্ত হয়ে আছে, কারণ মিস্টার 0 তার সাথে দেখা করতে আসেনি। এখন এই ড্রাম আইল্যান্ডের সাথে কিন্তু আলাবাস্তা রাজ্যের একটা শত্রুতা আছে আর এই কারণে আলাবাস্তা রাজ্যের মধ্যে যে গৃহযুদ্ধ হচ্ছে ওইখানে যত অস্ত্র বা টাকা পয়সা যা যা লাগছে এই সব কিছুই কিন্তু এই রাজা ওয়াপুল দিচ্ছে। তো এই ওয়াপুল যেহেতু বারোক্কো ওয়ার্কারদের এত বেশি সাহায্য করছে, তার বদলে রবিন এখানে ওয়াপুলকে একটা ডেভিল ফ্রুট খেতে দেয় আর এই ডেভিল ফ্রুটটা খাওয়ার পর ওয়াপুল এখানে একটা সুপার পাওয়ার পায়। এখন ওয়াপুল এখানে কি পাওয়ার পায় সেটা তো আমরা পরে জানতে পারবো। যাই হোক, এখন আমরা নামিকে দেখতে পাই। গত পর্বে আমরা দেখেছিলাম নামি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে আছে। আসলে নামিকে একটা স্পেশাল ধরনের পোকা কামড়েছিল আর এই পোকার কামড়ের কারণে নামি এত বেশি গুরুতর অসুস্থ হয়ে গেছে আর নামির চিকিৎসার জন্য এখন একটা ভালো ডাক্তারের প্রয়োজন। বেশ কিছুটা সামনে যাওয়ার পর তারা তাদের সামনে সেই ড্রাম আইল্যান্ডটাকে দেখতে পায় আর এই আইল্যান্ডটা কিন্তু ডাক্তারদের জন্য অনেক বেশি ফেমাস ছিল। তো যাই হোক, লুফিরা যখন এই আইল্যান্ডটাতে নামে তখনই দেখা যায় এই আইল্যান্ডের যে সিটিজেন আছে তারা সবাই লুফিদের উপরে আক্রমণ করছে। লুফিরা তো কিছু বুঝতেই পারছিল না যে এই আইল্যান্ডের সিটিজেনরা কেন তাদের উপরে আক্রমণ করছে। আসলে আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে এই আইল্যান্ডের যে রাজা ওয়াপুল সে তার রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। এখন এই রাজ্যের মানুষরা নিজেরাই নিজেদের রাজ্যকে প্রোটেক্ট করার চেষ্টা করছে আর যেহেতু লুফিরা পাইরেট এই কারণে তারা লুফিদেরকে থ্রেট ভেবে তাদের উপরে আক্রমণ করেছিল। এখন এই সিভিলিয়ানদের ক্যাপ্টেনের নাম ছিল ডাল্টন। ডাল্টন যখন দেখতে পায় অনেকক্ষণ এই পাইরেটদের উপরে আক্রমণ করার পরেও এই পাইরেটরা কোনো জবাব দিচ্ছে না, তখন সে বুঝতে পারে যে এই পাইরেটরা খারাপ না। এই কারণে তারা এই লুফিদের উপরে আক্রমণ করা বন্ধ করে দেয়। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলে আর এখানেই লুফিরা এই আইল্যান্ড সম্পর্কে মোটামুটি সবকিছু জানতে পারে। এখানে আমরা অনেক বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে মূলত ওয়ার্ল্ড গভর্নমেন্টকে দেখানো হচ্ছিল আর
আর এখানে ওয়াপল আবারও নিজের আইল্যান্ডকে বাঁচানোর কথা না ভেবে নিজের স্বার্থের কথা ভাবছিল। আর এই জিনিসটা ভিভি অনেক ছোটবেলায় দেখেছিল, এই কারণে ভিভি জানে যে এই আইল্যান্ডের রাজা ওয়াপল আসলে কেমন। এখন আমরা ক্যাপ্টেন স্মোকার আর তাশিকিকেও দেখতে পাই, তারা বারক ওয়ার্কার মেম্বারদের ফলো করতে করতে একটা আইল্যান্ডে এসে পৌঁছায়। আর এই আইল্যান্ডে আসার পর তাদের সামনে মিস্টার 11 আর অন্য একজন টিম মেম্বার চলে আসে। তো ক্যাপ্টেন স্মোকার আর তাশিকি তাদের সাথে ফাইট করে এবং তাদেরকে ফাইনালি হারিয়ে দেয়। এখানে তারা একটা পুরাতন ভাঙা ট্রান্সপোর্টার স্নেইল পায়, আর এটার মাধ্যমেই তারা ধীরে ধীরে বারক ওয়ার্কারের মেইন লিডার পর্যন্ত পৌঁছাতে পারবে। এখানে ক্যাপ্টেন স্মোকার আর তাশিকি কিন্তু লুফি আর বারক ওয়ার্কার দুজনেরই পেছনে পড়েছিল। যাই হোক, লুফিরা তখন এই আইল্যান্ডের মানুষদেরকে ডাক্তার সম্পর্কে জিজ্ঞাসা করে যে তাদের ক্রু মেম্বার নামি অনেক বেশি অসুস্থ, তাই তাদের একটা ডাক্তার প্রয়োজন। এই আইল্যান্ডের মানুষরা তখন লুফিকে বলে যে এই আইল্যান্ডের যে রাজা ওয়াপল সে আগেই সকল ডাক্তারদেরকে বন্দি করে রেখেছে, তাই এই আইল্যান্ডে আর কোনো ডাক্তার নেই। তবে এই আইল্যান্ডের যে ক্যাসেল সেখানে একটা ডাক্তার আছে, আসলে ডাক্তার না, সে আসলে একটা উইচ বা ডাইনি, সবাই তাকে ডাইনি হিসেবেই জানে। তবে সে মানুষদের চিকিৎসা করে। এখন যেহেতু সে মানুষদেরকে চিকিৎসা করে, এই কারণে লুফি সিদ্ধান্ত নেয় যে সে নামিকে নিয়ে সেই জায়গাটাতে যাবে। তবে সেই ক্যাসেলটা ছিল অনেক বড় একটা পাহাড়ের উপরে। এখন অসুস্থ নামিকে নিয়ে লুফি কিভাবে সেই পাহাড়ের উপরে উঠবে? লুফি তখন নামিকে নিজের পিঠে বেঁধে নেয় এবং সেই পাহাড়টা চড়তে থাকে। এখানে লুফির সাথে সানজিও ছিল। লুফি অনেক কষ্টে এই পাহাড়টাতে ওঠে। আসলে বরফের পাহাড় ওঠা মোটেও সহজ কোনো বিষয় না, আর তার পেছনে যেহেতু নামি আছে এই কারণে এই পাহাড়টা উঠতে তাদের অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, ফাইনালি লুফি, সানজি আর নামি এই পাহাড়ের উপরে উঠতে পারে। তবে পাহাড়ের উপরে ওঠার সাথে সাথেই লুফি আর সানজি এখানে অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এর কিছুক্ষণ পর নামির জ্ঞান ফেরে। নামির জ্ঞান ফেরার পর সে তার সামনে একটা ছোট্ট রেইনডিয়ারকে দেখতে পায়। তবে এই রেইনডিয়ারটা অনেক বেশি অদ্ভুত ছিল আর সে কথা বলতে পারতো। এরপর নামি তার সামনে ডক্টর কুরেহাকে দেখতে পায়। আর এই ডক্টর কুরেহাই কিন্তু নামিকে চিকিৎসা করে তাকে সুস্থ করে দিয়েছিল। আর এই ডক্টর কুরেহাকে আসলেই কাইন্ড অফ উইচের মতো লাগতো। যাই হোক, এরপরে সানজি আর লুফিরও জ্ঞান ফিরে আসে। আমরা দেখতে পাই লুফি চিৎকার করতে করতে নামির কাছে আসে আর সে নামিকে বলে এই উইচটা আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল, সে আমাকে গরম পানির মধ্যে রেখে দিয়েছিল। তখন এই রেইনডিয়ারটা বা এই ছোট মনস্টারটা লুফিকে বলে এই সবকিছু ছিল তোমার জীবন বাঁচানোর জন্য, তুমি ঠান্ডায় একদম জমে গিয়েছিলে, তোমার শরীরের টেম্পারেচার ঠিক করার জন্যই তোমাকে গরম পানিতে রাখা হয়েছিল। এখন লুফি এরকম একটা কথা বলা রেইনডিয়ারকে দেখে এখানে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। যাই হোক, লুফিরা এখন এই মনস্টারটা সম্পর্কে বা এই রেইনডিয়ারটা সম্পর্কে জানতে চাইছিল। ডক্টর কুরেহা তখন লুফিদেরকে এটা বলতে রাজি হয়। ডক্টর কুরেহা বলে এটা অনেক আগের কাহিনী, আর এখানেই আমরা পাস্টের একটা সিন দেখতে পাই। এখানে ডক্টর হিরোলুক আর ডক্টর কুরেহা এই আইল্যান্ডের পুলিশদের কাছ থেকে বা এই আইল্যান্ডের গার্ডদের কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। আসলে এই আইল্যান্ডের যে রাজা অর্থাৎ ওয়াপল এই আইল্যান্ডে থাকা প্রত্যেকটা ডাক্তারকেই বন্দি করছিল, যেন এই আইল্যান্ডের পুরো কন্ট্রোল তার কাছে থাকে। ডক্টর হিরোলুক আর ডক্টর কুরেহা দুজনেই আলাদা আলাদা ডিরেকশনে পালানোর কথা চিন্তা করে, যেন অন্তত একজন ডাক্তার এই আইল্যান্ডে সেফ ভাবে থাকতে পারে। তবে তখনই ডক্টর হিরোলুক দুইটা বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। সে যখন সেদিকে যায় তখন সে সেখানে বিশাল বড় বড় কয়েকটা পায়ের ছাপ দেখতে পায়। এই পায়ের ছাপগুলো ফলো করার সময় সে নোটিস করে পায়ের ছাপগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। সে যখন এই পায়ের ছাপগুলো ফলো করে সামনে এগিয়ে যায় তখন সে তার সামনে ছোট্ট একটা মনস্টারকে দেখতে পায়, আর এই মনস্টারটা অনেক বেশি আহত হয়ে মাটিতে পড়েছিল। ডক্টর হিরোলুক তখন এই মনস্টারটার একটা নাম দেয়, আর তার নাম দেয় সে টনি টনি চপার। এরপরে ডক্টর হিরোলুক তার চিকিৎসা করার জন্য তাকে তার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে চিকিৎসা করার পর ডক্টর হিরোলুক জানতে পারে এই প্রাণীটা বা এই মনস্টারটা কথা বলতে পারে। এই মনস্টারটা বা চপার তখন ডক্টর হিরোলুককে বলে তারা আমার উপর গুলি করেছিল কারণ আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাকে একটা মনস্টার ভেবে আমার উপরে গুলি করে। যাই হোক, এরপর থেকেই চপার আর ডক্টর হিরোলুক একসাথে থাকতে শুরু করে। ডক্টর হিরোলুক এখানে তার সকল ডাক্তারি জ্ঞান বা সে যত কিছু জানতো এই সবকিছুই চপারকে শেখাতে শুরু করে, আর এভাবেই চপার ধীরে ধীরে ডক্টর চপার হয়ে ওঠে বা তার মধ্যে ডাক্তারি জ্ঞান আসতে থাকে। এভাবেই চলতে চলতে ডক্টর হিরোলুক আর চপার অনেক বেশি ক্লোজ হয়ে যায়, মানে তাদের মধ্যেকার সম্পর্ক অনেকটাই বাবা ছেলের মতো হয়ে যায়। তারা দুজন এখানে একটা স্পেশাল ওষুধের উপরে কাজ করছিল, যে ওষুধটা পৃথিবীর সকল রোগকেই সুস্থ করে দিতে পারে। চপার এখানে ডক্টর হিরোলুককে জিজ্ঞাসা করে এরকম ওষুধ কিভাবে থাকতে পারে যেটা পৃথিবীর সকল অসুখকেই একদম সুস্থ করে দিবে। ডক্টর হিরোলুক তখন বলে একটা সময় কিছু লোক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে একটা লোক অনেক গুরুতরভাবে অসুস্থ ছিল, তবে তখনই তার উপরে চেরি ব্লসম হতে থাকে আর তারপরেই সে সুস্থ হয়ে যায়। এখানে মূলত ইনডাইরেক্টলি একটা মেসেজ দেওয়া হয়েছে, আর সেই মেসেজটা হচ্ছে চেরি ব্লসমের মাধ্যমে ডক্টর হিরোলুক এই সাদা দ্বীপের মধ্যে একটা আশার আলো জাগিয়ে তুলতে চায়। যেহেতু
এই আইল্যান্ডের রাজা ওয়াপল এখানে থাকা সকল ডাক্তারদেরকে বন্দি করে রেখেছে আর এই আইল্যান্ডটাকে নিজের মতো কন্ট্রোল করছে। তাই এই সাদা আইল্যান্ডে সে গোলাপি কালার চেরি ব্লসম করে সবার মনে একটা আশা দিবে যে সবকিছুই সম্ভব, এখনো তারা রিকভার করতে পারে। তবে এই রিসার্চের মধ্যেই চপার জানতে পারে যে ডক্টর হিরোলুক নিজেই অনেক গুরুতর অসুস্থ আর সে এমনিতেও কিছুদিনের মধ্যে মারা যাবে। তবে ডেড ভ্যালি নামের একটা বিশেষ মাশরুম আছে যে মাশরুমটা নাকি পৃথিবীর সকল অসুখকেই ঠিক করে দিতে পারে, আর এই জিনিসটা ডক্টর হিরোলুকই চপারকে বলেছিল। এখন সময়ের সাথে সাথে ডক্টর হিরোলুক ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মানে তোমরা মনে করো ডক্টর হিরোলুকের ক্যান্সার টাইপের একটা রোগ হয়েছে যেটার কারণে সে খুবই তাড়াতাড়ি মারা যাবে। এখন একদিন হঠাৎ করেই ডক্টর হিরোলুক চপারকে তার বাসা থেকে বের করে দেয়। চপার অনেক রিকোয়েস্ট করে যেন তারা একসাথে থাকতে পারে, তবে ডক্টর হিরোলুক এখানে চপারের কোনো কথাই শোনে না। সে জোর করে চপারকে বাড়ির বাইরে বের করে দেয়। এই কারণে চপার অনেক বেশি কষ্ট পায়। তবে ডক্টর হিরোলুক এরকমটা করেছিল কারণ সে কিছুদিনের মধ্যে এমনিতেও মারা যাবে আর সে চায় না যে চপার তার চোখের সামনে তার মৃত্যুটা এভাবে দেখুক। কিছুদিন পর ডক্টর কুরেহা ডক্টর হিরোলুকের সাথে দেখা করতে আসে। ডক্টর কুরেহা এখানে ডক্টর হিরোলুকের এরকম বাজে অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সাথে সে হিরোলুকের উপরে অনেক বেশি রেগে যায় কারণ সে চপারকে বাইরে বের করে দিয়েছে। ডক্টর হিরোলুক এখানে তাকে বলে আমি চাই না চপার তার চোখের সামনে আমার মৃত্যু দেখুক। এরপরে ডক্টর হিরোলুক তার পাইরেট ফ্ল্যাগ, যেটা হচ্ছে তার আশার আলো, সেটা আর তার বেশ কিছু ওষুধপত্র ডক্টর কুরেহাকে দেয় আর ডক্টর কুরেহাকে বলে সে যেন চপারের খেয়াল রাখে। যাই হোক, ডক্টর কুরেহা তো চপারের খেয়াল রাখতে রাজি হয় না। এরপর সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ডক্টর হিরোলুক ফাইনালি সেই সলিউশনটা বানাতে পেরেছে যে সলিউশনের মাধ্যমে সে এই সাদা দ্বীপে চেরি ব্লসম করতে পারবে। তবে তখনই এখানকার দরজায় চপার চলে আসে। চপার ডেড ভ্যালি থেকে সেই স্পেশাল মাশরুমটা নিয়ে এসেছিল যে মাশরুমটা খেলে পৃথিবীর সকল অসুখ ঠিক হয়ে যাবে। তবে ডেড ভ্যালি থেকে এই মাশরুমটা আনার সময় চপারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো চপারকে এত বেশি কষ্ট করতে দেখে ডক্টর হিরোলুক এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তারা ফাইনালি আবারও একত্রিত হয়। যাই হোক, এরপরে ডক্টর হিরোলুক চপারের সামনেই সেই মাশরুমটা খায় আর চপারকে বলে আমি যেহেতু এখন এই মাশরুমটা খেয়ে ফেলেছি তার মানে এখন আমি একদম সুস্থ হয়ে যাব। এরপরে ডক্টর হিরোলুক তার একটা ব্যাগ প্যাক করে বলে আমি নিচে যাচ্ছি কিছু মানুষের চিকিৎসা করার জন্য, নিচে অনেকগুলো মানুষ অসুস্থ হয়ে আছে। এর কিছুক্ষণ পর ডক্টর কুরেহা এই জায়গাটায় আসে। চপার তখন ডক্টর কুরেহাকে বলে ডক্টর হিরোলুক এখন একদম সুস্থ হয়ে যাবে, আমি তাকে সেই মাশরুমটা এনে দিয়েছি যে মাশরুমটা খেলে পৃথিবীর সকল রোগ ভালো হয়ে যায়। ডক্টর কুরেহা তখন চপারকে বলে কিন্তু ডক্টর হিরোলুক তো কখনোই ভালো হতে পারবে না, সে খুবই তাড়াতাড়ি মারা যাবে। তবে চপার তার কথা স্বীকার দিচ্ছিল না। চপার বলে আমি ডেড ভ্যালি থেকে একটা মাশরুম এনে তাকে খাইয়ে দিয়েছি যে মাশরুমটা খেলে সে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে ডক্টর কুরেহা অনেক বেশি অবাক হয়ে যায়। সে যখন সেই মাশরুমটা দেখে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ এটা আসলে ছিল একটা বিষাক্ত মাশরুম যে মাশরুমটা খেলে আর বেঁচে থাকা পসিবল না। এটা শুনে চপার অনেক বেশি অবাক হয়ে যায়। চপার তখন বলে কিন্তু আমি তো অনেক রিসার্চ করে তারপরে এই মাশরুমটা এনেছি, বইয়ের মধ্যে এই মাশরুমের উপরে একটা পাইরেট ফ্ল্যাগ আগা ছিল আর ডক্টর হিরোলুক আমাকে বলেছিল এই পাইরেট ফ্ল্যাগ হচ্ছে শান্তির প্রতীক। আসলে চপার যেহেতু এত কষ্ট করে সেই মাশরুমটা নিয়ে এসেছে তাই ডক্টর হিরোলুক কোনো কিছু চিন্তা না করেই এই মাশরুমটা খেয়ে নিয়েছিল যেন চপার কষ্ট না পায়। আর ডক্টর হিরোলুকের যেহেতু এমনিতেও অনেক সিরিয়াস অসুখ ছিল তাই সে এমনিতেও মারা যাবে, তাই এই মাশরুমটা খেলে তার কিছুই যায় আসে না। এদিকে আমরা দেখতে পাই ডক্টর হিরোলুক মূলত এসেছে ড্রাম আইল্যান্ডের এই ক্যাসেলে এই রাজার সাথে কথা বলতে যেন এই রাজার মানসিকতা ঠিক হয় আর সে সকল ডাক্তারকে ছেড়ে দেয়। তবে আমরা দেখতে পাই এই রাজা আসলে অনেক বেশি করাপ্টেড হয়ে আছে, সে কোনো কথাই শোনে না। তার একটাই কথা, সে যদি এই দ্বীপের পুরো মেডিকেলটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে তাহলে সে পুরো এই দ্বীপটাকে নিজের মতো পরিচালনা করতে পারবে। তো এখানে ডক্টর হিরোলুক অনেক আইকনিক একটা কথা বলে। সে বলে একটা মানুষ কখন মারা যায়, যখন তার শরীরে বন্দুকের গুলি লাগে বা যখন তার শরীরে বিষ থাকে অথবা যখন তার শরীরে এমন কোনো রোগ থাকে যে কারণে সে মারা যাবে না, একটা মানুষ তখন মারা যায় যখন পৃথিবীর সকল মানুষ তাকে ভুলে যায়। সে আরো বলে তবে আমি আজকে মারা গেলেও আমি এমন কিছু একটা করে যাব যেন পৃথিবীর সকল মানুষ সুস্থ হতে পারে, সকল জায়গা থেকে কারাপশন চলে যেতে পারে। এই কথাটা শুনে রাজার বডিগার্ড ডাল্টন বলে এটা কি আসলেই সম্ভব? ডক্টর হিরোলুক তখন বলে হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। এই সব কিছু বলে ডক্টর হিরোলুক এখানে তার কাছে থাকা এক্সপ্লোসিভ দিয়ে এখানে অনেক বড় একটা ব্লাস্ট করে আর এই ব্লাস্টেই সে মারা যায়। তবে মারা যাওয়ার আগে ডক্টর হিরোলুক ডাল্টনকে বলেছিল এখানে আমার খোঁজ করতে আমার ছেলে অবশ্যই আসবে, তবে খেয়াল রেখো আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। যাই হোক, ডক্টর হিরোলুকের খোঁজ করতে করতে ফাইনালি চপারও সেই জায়গাটায় আসে। তবে তার সামনে তখন ডাল্টন চলে আসে। ডাল্টন তখন চপারকে জানায় যে তার বাবা মারা গেছে বা ডক্টর হিরোলুক মারা গেছে। এই কথাটা শুনে চপার এখানে প্রচন্ড পরিমাণে
এখানে কষ্ট পায়। তবে ডাল্টন এখানে তাকে আরো বলে তোমার বাবার শেষ ইচ্ছা ছিল যেন তুমি নিরাপদে এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারো। এই কথাটা শুনে চপার অনেক বেশি হতাশ হয়ে সেই জায়গাটা থেকে চলে আসে। সেখান থেকে সে সরাসরি ডক্টর কুরেহার কাছে চলে আসে আর ডক্টর কুরেহাকে রিকোয়েস্ট করে যেন ডক্টর কুরেহা তাকে সকল ধরনের চিকিৎসা শেখায়। যাই হোক, এই সবকিছু শুনে লুফি বুঝতে পারে যে এই ছোট্ট পতাকার মূল্য চপারের কাছে আসলে কত বেশি। লুফি তখন বাক্স থেকে সেই পতাকাটা বের করে সেখানে টাঙিয়ে দেয় আর এটা দেখে চপার এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এখন আমরা ডাল্টনকে দেখতে পাই। ডাল্টনের সাথে এখানে জোরোও ছিল। তবে ডাল্টনের মনে হয় যে জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু একটা হচ্ছে। যখন সে চেক করার জন্য জঙ্গলের মধ্যে যায় তখন দেখা যায় ওয়াপল এখানে আক্রমণ করার জন্য চলে এসেছে। সে ডাল্টনের উপরে তীর দিয়ে আক্রমণ করে আর ডাল্টন এখানে অনেক বেশি আহত হয়ে যায়। যাই হোক, এখন আমরা দেখতে পাই ওয়াপল এখানে ট্রান্সফর্ম হচ্ছে, অর্থাৎ আমরা ওয়াপলের ডেভিল ফ্রুটের পাওয়ারটাকে দেখতে পাই। এখানে ওয়াপলের ডেভিল ফ্রুটের পাওয়ার অনেক বেশি অদ্ভুত ছিল। সে নিজের মুখকে অনেক বেশি বড় করতে পারতো আর সে এই মুখ দিয়ে যে কোনো কিছু খেয়ে সেটাকে অস্ত্রে কনভার্ট করতে পারতো। এখানে আমরা জানতে পারি ডাল্টন নিজেও একটা ডেভিল ফ্রুট ইটার। সে নিজেকে অনেকটা ষাঁড়ের মতো কিছু একটাতে কনভার্ট করতে পারতো। অর্থাৎ এখন ডাল্টন আর ওয়াপলের মধ্যে এখানে একটা ফাইট হবে। এখন আমরা নিকো রবিনকে দেখতে পাই। নিকো রবিন এখানে ভিভির কাছে আসে আর ভিভিকে বলে তুমি এখনো ড্রাম আইল্যান্ডে পড়ে আছো। আমরা বারক কোয়ার্কাররা তোমার অনেক আগে আলাবাস্তা দ্বীপে পৌঁছে যাব আর তুমি সেখানে পৌঁছানোর আগেই সেই দ্বীপটাকে একদম ধ্বংস করে দিব। যাই হোক, এখানে ভিভি রবিনের কাছ থেকে জানতে পারে যে ওয়াপল একটা ডেভিল ফ্রুট খেয়েছে। এদিকে উসব তখন নোটিস করে যে তাদের উপরে আক্রমণ করার জন্য এখানে অদ্ভুত ধরনের অনেকগুলো সৈন্য আসছে, যে সৈন্যগুলোকে দেখে অনেকটাই রোবটের মতো মনে হচ্ছে। আসলে এই সৈন্যগুলোকে ওয়াপল মূলত খেয়ে ফেলেছিল আর খেয়ে ফেলে সে এই সৈন্যগুলোকে নিজের মুখ দিয়ে বের করেছে। আর ওয়াপলের ডেভিল ফ্রুটের পাওয়ারের কারণে এই সৈন্যগুলো এরকম রোবটের মতো হয়ে গেছে। অর্থাৎ এই সৈন্যগুলোকে হারিয়ে দেওয়া এখন টেকনিক্যালি ইম্পসিবল। এখন এখানে ফাইট করার মতো সৈন্যের সংখ্যা অনেক বেশি কম ছিল। এই কারণে ভিভি সেই ক্যাসেলে চলে যাওয়ার জন্য পাহাড়ের উপরে উঠতে থাকে যেখানে লুফিরা আছে। অর্থাৎ এই ফাইটে এখন লুফিদের সাহায্য দরকার তাদের। যাই হোক, এখন আমরা ডাল্টনকে দেখতে পাই। ডাল্টন এখানে অনেক বেশি আহত হয়েছিল। তখনই ডক্টর কুরেহা তার কাছে চলে আসে। ডক্টর কুরেহা প্রথমে তাকে সাহায্য করতে রাজি না হলেও তারপর সে ডাল্টনের চিকিৎসা করে আর ডাল্টনকে সুস্থ করে তুলতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ওয়াপল এখন ফাইনালি সেই ক্যাসেলে চলে গেছে যেখানে লুফি আর ভিভি আছে। এখানে ডাল্টন আর লুফির মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। এদিকে শহরের মধ্যে ডাল্টনের সৈন্যরা কিন্তু ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। সেখানে তখন জোরোরা ছিল আর জোরোরা তখন এই আইল্যান্ডের সিটিজেনদেরকে বাঁচানোর জন্য এই সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। এদিকে এখন আমরা ওয়াপল আর লুফির সিন দেখতে পাই। এখানে তাদের ফাইট হলেও লুফি ওয়াপলকে একটু সিরিয়াসলি নিচ্ছিল না। লুফি তার সাথে কাইন্ড অফ মজা করছিল আর এ কারণে ওয়াপল এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ কেউই তাকে সিরিয়াসলি নিচ্ছিল না। ওয়াপল তখন সেখানে থাকা সেই পাইরেট ফ্ল্যাগটাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা চপারের কাছে অনেক ফেভারিট ছিল। ওয়াপল যখন সেই পতাকাটার উপরে বোম মারে তখনই লুফি সেটার সামনে যায় আর এই বোমটাকে নিজের উপরে নিয়ে এই পতাকাটাকে প্রোটেক্ট করে। যাই হোক, এরপরে লুফি আর সানজি একসাথে মিলে ওয়াপলের সাথে ফাইট করতে থাকে। সানজির সহায়তায় লুফি ওয়াপলের উপরে অনেক ডেঞ্জারাস একটা আক্রমণ করে আর এই আক্রমণের কারণে ওয়াপল উড়ে অনেক দূরে চলে যায়। আর এই আক্রমণের কারণেই ওয়াপল এখানে সম্ভবত মারা যায় অথবা অজ্ঞান হয়ে যায়, যে কারণে ওয়াপলের ডেভিল ফ্রুটের পাওয়ার চলে যায়। অর্থাৎ যে সকল সৈন্যরা সাইবর্গ হয়ে গিয়েছিল বা রোবট হয়ে গিয়েছিল সেই সকল সৈন্যরা আবারও সাধারণ মানুষে পরিণত হয়। যাই হোক, এই ওয়াপল যে সকল ডাক্তারদেরকে বন্দি করে রেখেছিল ফাইনালি সেই সকল ডাক্তারদেরকে এখন মুক্ত করে দেওয়া হয়। আর এই সকল ডাক্তারদেরকে কাজ দেওয়া হয় যেন এই আইল্যান্ডে আহত হওয়া বা অন্য আইল্যান্ড থেকে যারা যারা এই আইল্যান্ডে সাহায্যের জন্য আসবে তাদের প্রত্যেককেই ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়। যাই হোক, এখন তো লুফিদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তবে লুফি যাওয়ার আগে চপারকে ইনভাইট করে তার ক্রু মেম্বারে আসার জন্য বা তার সাথে সেল করার জন্য। তবে চপার এখানে প্রথমে লুফির সাথে যেতে রাজি হচ্ছিল না। তবে অনেক কাহিনী করার পর ফাইনালি চপার লুফিদের সাথে যেতে রাজি হয়ে যায়। অর্থাৎ চপারও এখন লুফিদের ক্রু মেম্বার হয়ে গেছে বা পাইরেট দলের সদস্য হয়ে গেছে। যাই হোক, আগে তো আমরা দেখেছিলাম যে ডক্টর হিরোলুক একটা স্পেশাল সলিউশন বানিয়েছিল যেটার মাধ্যমে এই পুরো সাদা দ্বীপে চেরি ব্লসম করানো সম্ভব। ডক্টর কুরেহা তখন সেই সলিউশনটাকে একটা কামানের মধ্যে রাখে এবং সেটাকে উপরে ফায়ার করে দেয় আর তখনই উপর থেকে এই আইল্যান্ডের উপরে চেরি ব্লসম হতে থাকে। আর এটা দেখে এই আইল্যান্ডে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এরকম একটা সাদা দ্বীপে বা বরফে ঢাকা দ্বীপে যে এভাবে চেরি ব্লসম পসিবল এটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। যাই হোক, এখানে ডক্টর হিরোলুক তার কাজে সফল হয়, যদিও সে আর বেঁচে নেই, তবে তারপরেও সে তার কাজ করে যেতে পেরেছে। সে সকল মানুষের মধ্যে আশার আলো দিতে পেরেছে যে সবকিছুই সম্ভব। যাই হোক, এটা দেখে চপার এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে এখানে কান্না করতে থাকে। এখানে ডাল্টন লুফির উপরে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে লুফির মধ্যে আসলেই অনেক বেশি পটেনশিয়াল আছে। এদিকে ডক্টর কুরেহা লুফির মধ্যে গোল্ডি রজারের অনেক বেশি প্রতিচ্ছবি দেখতে পায় বা গোল্ডি রজারের সাথে লুফির অনেক বেশি মিল খুঁজে পায়। এখন আমরা দেখতে পাই লুফিরা ফাইনালি সেই জাহাজে করে এই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে আর এই জাহাজে এখন চপারও আছে। যে
যেহেতু লুফিদের দলে নতুন একটা মেম্বার এসেছে তাই তারা সবাই মিলে এখানে পার্টি করছিল। আর লুফি এখানে ভিভিকে প্রমিস করে যে লুফি আলাবাস্তা আইল্যান্ডে গিয়ে ভিভিকে সাহায্য করবে। এখন আমরা ক্যাপ্টেন স্মোকার আর তাশিকিকেও দেখতে পাই, তারা এখানে একটা ভাঙা ট্রান্সপোর্টার স্নেইল খুঁজে পায়। আর এই স্নেইলের কিছু রেকর্ডিং দেখার পর তারা বুঝতে পারে যে সেই স্ট্র হ্যাট আর বারোক ওয়ার্কার তারা দুজনেই এখন যাচ্ছে আলাবাস্তা দ্বীপে। তাই তারাও সিদ্ধান্ত নেয় যে তারা আলাবাস্তা দ্বীপে যাবে আর স্ট্র হ্যাট আর বারোক ওয়ার্কার দুজনকেই ধরে ফেলবে বা দুইটা দলকেই ধরে ফেলবে। তবে এখন অনেক বড় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই বারোক ওয়ার্কারদের যে লিডার মিস্টার জিরো তার আসল পরিচয় আসলে কি, সে আসলে কে। যাই হোক, এখন আমরা নিকো রবিনকে দেখতে পাই যে মিস্টার জিরোর সাথে দেখা করতে গিয়েছে। আর এখানেই মিস্টার জিরোর পরিচয় রিভিল হয়। মিস্টার জিরোর আসল নাম হচ্ছে স্যার ক্রোকোডাইল আর সে হচ্ছে আসলে একটা ওয়ারলর্ড। এখানে আমরা জানতে পারি ক্রোকোডাইল মূলত আলাবাস্তা রাজ্যের পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিতে চায় আর এই রাজ্যটাকে নিজের মতো কন্ট্রোলে নিতে চায়। আচ্ছা, একটু আগে আমি বললাম যে ক্রোকোডাইল একটা ওয়ারলর্ড, আসলে এই ওয়ারলর্ডটা আসলে কি? আসলে এই পুরো সমুদ্রে মোট 7 জন ওয়ারলর্ড আছে। এই প্রত্যেকটা ওয়ারলর্ড কিন্তু আসলে একটা পাইরেট আর 7 জন পাইরেটকে ওয়ারলর্ড বানানো হয়। আর এই 7টা ওয়ারলর্ড অনেক বেশি পাওয়ারফুল হয়। এই ওয়ারলর্ডরা পাইরেট হলেও তারা কিন্তু আসলে পাইরেটদের বিপক্ষে কাজ করে, তারা নেভিদের সাথে মিলে কাজ করে। এই পাইরেটদের কাজ হচ্ছে অন্যান্য পাইরেটদেরকে কন্ট্রোলে রাখা। সমুদ্র যেন একটা ব্যালেন্সের মধ্যে চলে এই জিনিসটারই খেয়াল রাখে এই ওয়ারলর্ডরা। তো এরকমই একটা ওয়ারলর্ড হচ্ছে এই ক্রোকোডাইল। তার মানে ওয়ান পিসের সিজন 3তে আমরা লুফির সাথে এই ক্রোকোডাইলের একটা ফাইট দেখতে পাবো। সো যাই হোক, এখানে কিন্তু ওয়ান পিসের সিজন 2টা শেষ হয়ে যায়। এই ওয়ান পিসের সিজন 2টা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।